Assalamu alaikum everyone. Welcome to the ninth lecture of Critical Theories and Literary Criticism. In previous class, we have started our second text for this semester. Our second text is The Preface to Lyrical Ballads by William Wordsworth. গত ক্লাসে আমাদের ফোকাসটা ছিল মোটামুটি ওভারঅল সামারি আপনাদেরকে দেয়া। আপনারা যারা যারা দেখেননি লেকচার 8 যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অবশ্যই লেকচারটা দেখে নেবেন। আপনাদের মিড টার্মের জন্য বেশ কাজে লাগবে, বেশ উপকার হবে। আজকে আমরা আমাদের গত লেকচারেরই একটা কন্টিনিউয়েশন। আজকে আমরা লিরিক্যাল ব্যালাডস এই কালেকশনের যে প্রিফেস ইন্ট্রোডাকশন, সেই প্রিফেসের কি কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। যদিও এটা লেখা লেকচার 9, লেকচার আসলে এটা লেকচার বেসড হবে না, এটা ডিসকাশন বেসড হবে। আমরা প্রতিটা স্টেপেই একজন আরেকজনের সাথে আমরা প্রত্যেকের সাথেই আলোচনা করে বিষয়গুলো পরিষ্কার করব। সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি কনসেপ্টস অফ দ্য প্রিফেস। প্রথম স্লাইড যেটা আপনাদের সামনে আছে, এই স্লাইডের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ, একটা ফটো আছে। এই ফটোটা লিরিক্যাল ব্যালাডস যে পাবলিশড হয়েছিল প্রথম 1798-এ, সেই পাবলিকেশনের ওয়ান অফ দ্য ইস্যুস, ওইটার প্রথম পেজ। এখানে যদি আপনারা দেখেন লেখা লিরিক্যাল ব্যালাডস উইথ আ ফিউ আদার পোমস, লন্ডন। এরপর পাবলিশারের নাম আছে, এরপর ইয়ারের নাম আছে 1798। কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করছেন কিনা, এখানে কিন্তু কবি বা কবিদের বা লেখকদের কোনো নাম নেই। ইউ উইল নট ফাইন্ড এনি নেম। এই যে এখানে তো এই জায়গাটায় এই যে গ্যাপ, এখানে কিন্তু কবিদের নাম থাকার কথা ছিল। আমরা জানি যে কারা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড স্যামুয়েল টেইলর কোলরিজ, তাদের নাম তো থাকার কথা ছিল, কিন্তু এখানে তো নাম নেই। এটা কি ভুল করেছেন ওনারা? না, ওনারা আসলে ভুল করেননি, এটা ওনাদের ইন্টেনশন ছিল। গত লেকচার 8-এ যেটা আমি ব্যাখ্যা করেছি, এটা যদি আপনারা শুনে নেন দেখবেন যে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ ওনাদের কথা ছিল যে এই লিরিক্যাল ব্যালাডস এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টেশন, একটা পরীক্ষা নিরীক্ষার মতো। আমরা আমাদের নাম দিয়ে এটা পাবলিশ করব না, দেখি তো যে কারা আমাদের নাম না জেনে, আমাদের নামটা না জেনেই কারা কারা আমাদের কবিতার প্রশংসা করে। মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়ে এটাকে চালাতে চাই না। দেখি পাঠকরা আমাদের পরিচয় না জেনে কিভাবে এই বইটাকে গ্রহণ করে। মানে এটা একটা চ্যালেঞ্জ ছিল তাদের, তারা এটা একটা চ্যালেঞ্জ নিচ্ছেন যে আমরা অ্যানোনিমাসলি, বেনামে এটাকে পাবলিশ করব, দেখি তো কি হয়। আমরা আমাদের নাম দিয়ে এটাকে চালানোর চেষ্টা করব না, দেখি আমাদের কর্মে নিজের গুণে এটা কি প্রতিষ্ঠিত হতে পারে কিনা। লিরিক্যাল ব্যালাডস এই পাবলিকেশন সম্পর্কে আমরা অনেকেই জানি। লিরিক্যাল ব্যালাডস এটার ফ্যাক্ট গুলো আমরা একটু জেনে নেই, রিভাইজ করি। অন্যরা আস্তে আস্তে অন্যরা জয়েন করতে করতে আমরা লিরিক্যাল ব্যালাডস এর যে জরুরি তথ্যগুলো সেগুলো সম্পর্কে একটু রিভাইজ করি। এই লিরিক্যাল ব্যালাডস পোয়েট্রি কালেকশন, কবিতার কালেকশন, এটা প্রথম পাবলিশড হয় 1798 সালে, ফার্স্ট 1798 এডিশন। লিরিক্যাল ব্যালাডস, দিস ইজ আ কালেকশন অফ পোয়েমস, এটা হচ্ছে একটা কবিতার বই, কবিতার সংকলন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। কাদের কাদের কবিতা আমরা এই সংকলনে পাচ্ছি, এই কবিতার বইতে পাচ্ছি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ। কিন্তু তারা এটাকে পাবলিশ করলেন তাদের নাম ছাড়াই, অ্যানোনিমাসলি। এবং প্রথম এডিশনে, ইন 1798 এডিশনে,
এই কবিতার বই ডিড নট কন্টেইন দ্য প্রিফেস, এটাতে কোনো ইন্ট্রোডাকশন ছিল না, মানে এটা সরাসরি কবিতাতে চলে যায়। কবিতার বইয়ের শুরুতে সাধারণত আমরা একটা ভূমিকা, একটা সূচনা রচনা দেখতে পাই, মানে একটা স্টার্টিং এসে। রাইটাররা তাদের চিন্তা ভাবনাগুলো, কেন তারা কবিতা লিখছেন, তাদের কবিতা লেখার উদ্দেশ্য কি, তাদের দর্শন ফিলোসফি গুলো সেখানে তারা উল্লেখ করেন। কিন্তু লিরিক্যাল ব্যালাডস এর প্রথম এডিশনে কোনো ভূমিকা, উপক্রমণিকা বা ইন্ট্রোডাকশন ছিল না। নো ইন্ট্রোডাক্টরি এসে ওয়াজ দেয়ার, প্রিফেস ছিল না কোনো। এই কবিতার বই যখন প্রথম পাবলিশড হয় 1798 সালে, তখন এই বইতে কোনো প্রিফেস ছিল না, কোনো ইন্ট্রোডাকশন ছিল না। দ্য কালেকশন had been ridiculed by many critics after the 1798 edition. দেখা গেল এই কবিতার বই, এই কবিতার কালেকশন পাবলিশড হওয়ার পর যারা সমালোচক, অনেক সমালোচক তারা এই কবিতার সংকলনকে বেশ মক করছেন, এটাকে নিয়ে হাসি তামাশা করছেন, রিডিকিউল করছেন। কেন তারা হাসি তামাশা করছেন? কারণ বিশিষ্ট সমালোচক যারা, মানে সাহিত্য সমাজে, ইন লিটারেরি সোসাইটি, যাদেরকে প্রমিনেন্ট ক্রিটিক, বেশ প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল সাহিত্য সমালোচক যারা, তারা সবাই এই লিরিক্যাল ব্যালাডস কে বলতে লাগলেন দিস ইজ আ ফুল অফ রাবিশ, মানে এগুলো কোনো কবিতাই হলো না, কবিতার বিষয়বস্তুও ঠিক নাই, কবিতার ভাষাও ঠিক নাই, একেবারে সাধারণ মানুষ বলছে যে চাষাভুষার ভাষা, মানে একেবারে মানে লোয়ার ক্লাস পিপল তাদের ভাষায় লেখা কবিতার বিষয়বস্তু খুবই মানে নগণ্য, এগুলো আসলে কবিতাই হয়নি। যারা ক্রিটিক তারা বলছে 79 এডিশন, লিরিক্যাল ব্যালাডস এর 1789 এডিশন, দিজ আর নট পোয়েমস এট অল। মানে যারা ইনফ্লুয়েন্সিয়াল ক্রিটিক তারা এটাকে ঠিক ভালোভাবে গ্রহণ করলো না, অনেকে ইগনোর করছে। After the 1790 edition was after 1798 edition was published, 1798 সালের এই এডিশনটা পাবলিশ হওয়ার পর কোলরিজ said they needed the preface to explain their ideas. কোলরিজ বললেন যে এই যে আমরা সম্পূর্ণ অন্যরকম কবিতা লিখছি, সম্পূর্ণ অন্যরকম ভাষায়, সম্পূর্ণ অন্যরকম বিষয়বস্তুর উপরে আমরা যে কবিতা লিখছি, আমাদের তো একটু প্রথমে বক্তব্য দিতে হবে যে আমরা কেন কেন আমরা এই ধরনের কবিতা পাবলিশ করলাম। আমাদের তো সাধারণ পাঠকরা তারা তো এটাকে কদর করতে পারবে না, তাদের মধ্যে তো রিয়েলাইজেশন নিয়ে আসতে হবে। সেজন্য বললেন যে পরের পাবলিকেশনে একটা সূচনা, একটা ইন্ট্রোডাক্টরি এসে দিয়ে দিতে হবে, যাতে পাঠক, রিডাররা কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের যে আইডিয়া নিয়ে ডিসকাস করতে পারে। ওয়ার্ডসওয়ার্থ এগ্রিড। কোলরিজ বলেছিলেন ঠিকই যে আমাদের একটা প্রিফেস, একটা ইন্ট্রোডাক্টরি এসে থাকা প্রয়োজন, কিন্তু কোলরিজ আসলে এটাতে বেশি অগ্রসর হননি। মূল কাজটা ওয়ার্ডসওয়ার্থের ঘাড়েই পড়ে, যেটা আমি লেকচার 8-এ ডিসকাস করেছিলাম যে এই কালেকশনে কোলরিজ মাত্র 4টা কবিতা দিয়েছিলেন। তার মধ্যে ছিল দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, কুবলা খান, ক্রিস্টাবেল, এই কবিতাগুলো ছিল। মাত্র 4টা কবিতা ছিল কোলরিজের, আর ওয়ার্ডসওয়ার্থের ছিল বেশিরভাগ কবিতা। যেহেতু ওয়ার্ডসওয়ার্থের কন্ট্রিবিউশন বেশি, লিরিক্যাল ব্যালাডস এই কবিতার সংকলনে ওয়ার্ডসওয়ার্থের যেহেতু কন্ট্রিবিউশন বেশি ছিল, ওর যেহেতু লেখা বেশি ছিল, সো ওয়ার্ডসওয়ার্থ হ্যাড টু কম্পোজ দ্য প্রিফেস উইথ ভেরি লিটল টাইম। খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ডসওয়ার্থকে একটা প্রিফেস লিখতে হয়, মানে তাদের পরের যে এডিশন, পরের এডিশনের জন্য একটা ইন্ট্রোডাকশন লিখতে হচ্ছে। এটা হচ্ছে 1800 এডিশন, তার 2 বছর পরে পাবলিশ হয়।
দ্য কালেকশন ইজ এডিটেড, পুরো বইটাই এডিট করা হলো, কবিতাগুলো রিঅ্যারেঞ্জ করা হলো, দিয়ে দিলেন। কে লিখলেন প্রিফেসটা? ওয়ার্ডসওয়ার্থ নিজেই লিখলেন। কোলরিজ বলেছিলেন লেখার কথা, কিন্তু উনি লেখেননি, লিখলেন ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ সেই কবিতার পরবর্তী দ্বিতীয় সংস্করণের জন্য, দ্বিতীয় এডিশনের জন্য উনি একটা ইন্ট্রোডাকশন লিখে দিলেন। ডিটেইলস ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজেস ফিলসফি অফ পোয়েট্রি। লিখে রাখেন কাগজ কলম থাকলে প্লিজ। লিরিক্যাল ব্যালেডস এর যে দ্বিতীয় এডিশন, এটাতেই ওয়ার্ডসওয়ার্থ একটা রচনা লিখলেন, সূচনা মানে ভূমিকা দিলেন একটা, কবিতাগুলো শুরু হওয়ার আগে একটা ভূমিকা দিলেন। এই ভূমিকাটাই হচ্ছে দ্য প্রিফেস। প্রিফেস মানে হচ্ছে ভূমিকা, সূচনা, উপক্রমণিকা, মূল মুখবন্ধ এটাকে বলে। এই যে শুরুর রচনাটা, ইন্ট্রোডাকশন উনি লিখলেন, এখানে কি লিখলেন উনি? ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজেস ফিলসফি অফ পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজেস ফিলসফি অফ পোয়েট্রি। ফিলসফি অফ পোয়েট্রি, এদের দুজনের কবিতার যে ফিলসফি, কবিতার প্রতি তাদের দর্শন, মানে তারা কেন এই ধরনের কবিতা লিখলেন, সম্পূর্ণ অন্যরকম কবিতা, কন্টেম্পোরারি কবিদের থেকে ওনারা কেন সম্পূর্ণ অন্যরকম কবিতা লিখলেন, তার একটা আর্গুমেন্ট এই ইন্ট্রোডাকশনে ওয়ার্ডসওয়ার্থ দিয়ে দিলেন। ফিলসফি অফ পোয়েট্রি মানে আমরা যদি এই প্রিফেসটা পড়ি, তাহলে আমরা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের পোয়েট্রি নিয়ে তাদের যে ফিলসফিটা, কবিতা নিয়ে তাদের ধ্যান ধারণা বিশ্বাস, এটা আমরা জানতে পারবো। মানে তাদের দৃষ্টিভঙ্গিতে, স্পেশালি ওয়ার্ডসওয়ার্থ কি, what is the definition of poetry, what are the characteristics of poetry, এবং বিশেষ করে কবির কেমন হওয়া উচিত, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। Wordsworth edited it for the third edition published in 1802. আমরা এই প্রথম প্রিফেসটা না পড়ি না, আমরা পড়ি হচ্ছে তারপরে একটা 3 নম্বর এডিশন পাবলিশড হয়েছিল, লিরিক্যাল ব্যালাডস। এটার যে থার্ড এডিশন, তৃতীয় সংস্করণ, এটা পাবলিশ হয় 1802 সালে। এই 1802, এই 1802 সালের যে এডিশন, এখানেও ওয়ার্ডসওয়ার্থ তার যে প্রিফেসটা এটা এডিট করেছিলেন, আরেকটু কারেকশন করেছিলেন। আলটিমেটলি এই 1802 সালের এডিশনটাই আমরা পড়ছি। হ্যাঁ বলেন জুনায়েদ। স্যার এখানে বলার ছিল, সেটা হচ্ছে স্যার প্রথমবার তারা 1798 সালে এটা নাম ছাড়া প্রকাশ করে, কিন্তু পরে যখন দেখলো যে মানুষ এটা সমালোচনা করছে, তখন তারা দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। হ্যাঁ আর হ্যাঁ, তারা তারা তাদের নাম উল্লেখ করেন হচ্ছে তাদের দ্বিতীয় এডিশনে 1800 সালে, 2 বছর পরে ওইখানে তাদের আচ্ছা, নামও দেন, এবং একই সাথে কবিতার শুরুতে মানে একটা সূচনা, একটা ভূমিকা লেখা দিয়ে দেন ওয়ার্ডসওয়ার্থ। আর্গুমেন্ট মানে যুক্তি তর্ক উনারা উপস্থাপন করেন যে কেন উনারা এই রকম ভাষায় এই রকম বিষয়বস্তুর উপরে কবিতা লিখছেন, কেন তারা এরকম কবিতা লিখছেন, তার একটা যুক্তি শুরুতে উপস্থাপন করেন। এটা স্যার 1800 সালে। এটা 1800 সালে দ্বিতীয় এডিশন, যেটা লিরিক্যাল ব্যালেডস এর দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয় এডিশনটার নামটা কি একটু বলবেন স্যার আরেকবার? হ্যাঁ, লিরিক্যাল ব্যালাডস 1800 এডিশন একই। মানে একই এইখানে নামে, ওনারা শুধু শুধু, তাদের তাদের এখানে ওনারা নামটা শুধু প্রকাশ করে। নাম অ্যাড আর করছেন, এবং দ্য প্রিফেস, একটা প্রিফেস, কবিতার শুরুতে আচ্ছা, একটা সূচনা, একটা ভূমিকা দিয়ে দিচ্ছেন। মানে তাদের উদ্দেশ্যটা কি, কেন এটা লিখলো? টু এক্সপ্রেস দেয়ার ফিলোসফি অফ পোয়েট্রি। ফিলোসফি এন্ড পোয়েট্রি, এটা হচ্ছে 1802 সালে, এবং 1800 ফিলোসফি এন্ড সালে পোয়েট্রি। প্রথম, 1800 সালে ওয়ার্ডসওয়ার্থ প্রথম রচনাটা দিলেন, এরপর তার 2 বছর পরে থার্ড এডিশন পাবলিশ হয়, 3 নম্বর। একই বইকে এই প্রিফেসটা, তৃতীয়বার প্রকাশ। হ্যাঁ তৃতীয়বার আবার প্রকাশ হয়। ওইটাতে যে প্রিফেসটা, এই প্রিফেসটা উনি আরেকটু এডিশন করেন, আরেকটু অ্যাড করেন। তখনই এটার নাম হয় ফিলোসফি অফ পোয়েট্রি এই নামে। না না, নামটা এটা না, নাম হচ্ছে দ্য প্রিফেস। লিরিক্যাল ব্যালাডস বইয়ের নাম তো একই আছে। 1798 সালেও এটার নাম লিরিক্যাল ব্যালাডস ছিল, 1800 সালেও লিরিক্যাল ব্যালাডস ছিল, 1802 সালেও লিরিক্যাল ব্যালাডস। শুধুমাত্র আচ্ছা,
সালে কোনো প্রিফেস ছিল না, 1800 সালে প্রথম প্রিফেস অ্যাড করা হয়, আর 1802 সালে সেই প্রিফেসটাকে আরো আপডেট করা হয়, আর একটু এডিট করা হয়। স্যার 1800 সালে প্রিফেস অ্যাড করা হয়, আর মানে কবিতাগুলোতে তারা কি বোঝাতে চাইছে ওগুলো একটু এক্সপ্রেস করা, ওখানে একটু প্রিফেস হিসাবে লেখা হয়। হ্যাঁ, সূচনায় ওরা লিখে দিচ্ছেন যে কেন উনারা এই ধরনের এই কবিতা টাইপের লিখছেন। কবিতাগুলো লিখছে। হ্যাঁ, জি তাদের ফিলোসফিটা ওইখানে উল্লেখ করেন। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট লেকচারটা, দেখতে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। লিরিক্যাল ব্যালাডস ফ্যাক্টস 2, লিরিক্যাল ব্যালাডস উইথ দ্য প্রিফেস। এই যে প্রিফেসটা নিয়ে, প্রিফেস কিন্তু আলাদা কোনো বই না, এটা হচ্ছে ওই লিরিক্যাল ব্যালাডস কবিতার যে বই, সেই বইয়েরই একটা ইন্ট্রোডাকশন, সূচনা। এখন এই লিরিক্যাল ব্যালাডস one of the most significant texts of poetry and poetic history. ইংলিশ পোয়েট্রি, মডার্ন ইংলিশ পোয়েট্রির ইতিহাসে এই প্রিফেস, ওয়ার্ডসওয়ার্থ যে প্রিফেসটা লিখলেন, এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ, একটা যুগান্তকারী পদক্ষেপ। ইট চেঞ্জড ইংলিশ লিটারেচার, এটা পুরো লিটারেচারকেই চেঞ্জ করে দিল। বিশেষ করে পোয়েট্রির প্রতি, ইংলিশ পোয়েট্রির প্রতি পাঠকদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে গেল, মানে বেশ আসসালামু আলাইকুম স্যার। বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলেন। ওয়ালাইকুম। It changed the English literature and has remained relevant ever since. তারপর থেকে ইংরেজি সাহিত্যের কবিতার আলোচনা যখনই আসে, তখন একদম অবধারিতভাবে আমাদেরকে মনে করতে হবে ওয়ার্ডসওয়ার্থের এই প্রিফেসের কথা। Rather than its ideas falling out of fashion or becoming archaic, ওয়ার্ডসওয়ার্থের এই প্রিফেসটা এত বেশি মডার্ন যে এটা লেখা হয়েছিল 1800 সালে, এখন হচ্ছে 2020 সাল, আজকে থেকে এই যে 220 বছর আগে লেখা, কিন্তু এখনো ওয়ার্ডসওয়ার্থের সেই লেখাটা এখনো আধুনিক, এখনো এটা মডার্ন, এটাকে কেউ এখনো বাতিল ঘোষণা করছে না, এটা এখনো রিলেভেন্ট। It was decided Coleridge would write romantic and supernatural poems. ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্যে সমঝোতা হয়েছিল। কোলরিজ সিদ্ধান্ত নিলেন যে উনি লিখবেন হচ্ছে রোমান্টিক এন্ড সুপারন্যাচারাল পোয়েমস। আমরা কোলরিজকে সুপারন্যাচারাল পোয়েটস অথবা দ্য পোয়েট অফ সুপারন্যাচারাল এলিমেন্টস নামে চিনি, কারণ ইট ওয়াজ কোলরিজেস ডিসিশন টু রাইট রোমান্টিক এন্ড সুপারন্যাচারাল পোয়েমস। ওয়ার্ডসওয়ার্থ focuses on poems that gave the charm of novelty to things of everyday. ওয়ার্ডসওয়ার্থ অন্য পথে গেলেন, কোলরিজ গেলেন এক পথে রোমান্টিক এন্ড সুপারন্যাচারাল পোয়েমস এর দিকে, ওয়ার্ডসওয়ার্থ অন্যরকম কবিতা লেখার সিদ্ধান্ত নিলেন। সেটা কি? ওয়ার্ডসওয়ার্থ ফোকাস অন দ্য চার্ম অফ নভেলটি টু থিংস অফ এভরিডে। দ্য চার্ম, মাধুর্য, অফ নভেলটি, নতুনত্ব, টু থিংস অফ এভরিডে, আমাদের দৈনন্দিন জীবনের যে বস্তুগুলো বা দৈনন্দিন জীবনের ঘটনা, দৈনন্দিন জীবনের অনুষঙ্গ, দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যেও যে মাধুর্য থাকতে পারে। In our everyday things, everyday object, everyday phenomena, there we could find elegance, charm. মানে আমরা দেখেও না দেখার ভান করি বা আমরা ইগনোর করি। দৈনন্দিন জীবনে আমাদের চোখের সামনে সবসময় আসছে, কিন্তু আমরা সেগুলোকে মন দিয়ে দেখছি না। এভরিডে অবজেক্ট, এভরিডে থিংস, এভরিডে ফেনোমেনা, কিন্তু এই সাধারণ বিষয়গুলোকেই একটু অন্যরকম ভাবে লক্ষ্য করা, এটাই ছিল ওয়ার্ডসওয়ার্থের কবিতার উদ্দেশ্য। মানে ওয়ার্ডসওয়ার্থ দৈনন্দিন জীবনের বিষয়গুলো নিয়েই কবিতা লিখবেন, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায়। এটা ছিল ওয়ার্ডসওয়ার্থের ফোকাস। ওয়ার্ডসওয়ার্থ এই ফোকাসের উপর ভিত্তি করে কবিতা লেখা শুরু করলেন। কোলরিজ contributed 4 poems. কোলরিজ 4টা কবিতা জমা দিলেন এই কালেকশনে, including the rhyme of the ancient mariner.
এই চারটা কবিতার মধ্যে একটা ছিল তার বিখ্যাত দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, যেটা আপনাদের রোমান্টিক লিটারেচার 1-এ আছে পাঠ্য, দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ রোট দ্য রেস্ট, এবং বাকি সবগুলো কবিতা, বেশিরভাগ কবিতায় লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইনক্লুডিং দ্য লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে। টিনটন অ্যাবে, এটা তো আপনাদের পরিচিত থাকলে ওটা সিলেবাসে আছে। এই টিনটন অ্যাবে এবং লুসি পোয়েমস, পোয়েমস রিলেটেড লুসি, এই কবিতাগুলো ওয়ার্ডসওয়ার্থ এই কালেকশনে অ্যাড করেছিলেন। নাও এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি, যে দ্য প্রিফেস, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। আমাদের কিন্তু লিরিক্যাল ব্যালাডসটা জানা মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দ্য প্রিফেস। এই লিরিক্যাল ব্যালাডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে ভূমিকা লেখাটা লিখেছেন, সূচনা, এই সূচনা লেখাটা আমরা আজকে ডিসকাস করব। আগেই বলেছি আজকের একটা লেকচার হবে না, এটা হবে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন হবে। প্রথমে আমরা শুরু করছি। জেরিন খন্দকার আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি এই স্লাইডটা পড়বেন, দ্য প্রিফেস কনসেপ্ট, এই স্লাইডটা একটু পড়বেন। স্যার দেখতে পাচ্ছি না। আপনারা স্যার কেউ আমি পড়ি। জি স্যার, আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু পড়েন কাইন্ডলি। So Wordsworth describes the collection as an experiment in a new type of poetry. He says his reasons of doing so are too complex to articulate fully, but he will try to explain in order for people to understand the poems. He states that different generations use different poetic forms and reject others. He wants to make sure that people do not attribute his rejection of the poetic forms and rigid rules of the classical period as laziness. ওকে, এখন আমরা এটা এখান থেকে একটু আলোচনা করি যে কি বলতে চাইলেন এই স্লাইডে, কি 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 বলা আছে, আমরা একটু আলোচনা করি। স্যার প্রথম, আমি করব? স্যার, নাও আই ক্যান সি দিস স্লাইড। হ্যাঁ আপনি বলেন। স্যার আমি বলবো না স্যার, আপনি বলবেন স্যার, এটা আপনি জিজ্ঞেস আলোচনা করেছিলাম। করবেন, মানে আপনি হচ্ছে কি বুঝলেন এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। Wordsworth described the collection as an experiment in a new type of poetry. আচ্ছা, এখানে কি স্যার বলবো? ওয়ার্ডসওয়ার্থ এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা নিউ পোয়েট্রির মানে স্থাপন করতে চাইছে সে, আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ নতুন শুরুতেই ধরনের। বলছে যে এগুলো কিন্তু এটা হচ্ছে নতুন ধরনের কবিতা, মানে এর আগে উম, এই ধরনের কবিতা এরকম কেউ হয়নি, লিখে নাই। কবিতা হয়নি। He মানে উনি says his কিন্তু পুরাতন reasons. রুল ফলো করছেন না। ওয়ার্ডসওয়ার্থ জি, ওয়াজ নট সে ফলোইং এনি নতুন ওল্ড রুল। ধরনের একটা আসলে আহ, পূর্ব দিকে যদি বাংলা। আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আমরা ট্র্যাজেডি, এপিক পোয়েট্রি বা ওগুলো পড়তাম। আর তখনকার সময়ে লোকজন কিন্তু সেই কবিতাগুলোকে ভালোভাবে করতো, মানে গ্রহণ করতো। কিন্তু হ্যাঁ যখন নাকি ভিন্ন রকম কবিতা প্রকাশ করা শুরু করলো, যেটা নাকি আমরা মনে করো রোমান্টিক বা সুপার ন্যাচারাল হিসেবে দেখি, মানে প্রাকৃতিক বিষয়বস্তু উপস্থাপন করা হয়, তখনই কিন্তু মানুষ এটা সমালোচনা করলো। আর অথচ মূল বিষয়টাই ছিল যে আমি ইপিক পোয়েট্রি বা ট্র্যাজেডি এরকম লিখবো না, আমি ভিন্ন রকম লিখবো। আচ্ছা, এটা অনেকটা রিস্ক ছিল,
মানে ওয়ার্ডসওয়ার্থ জি স্যার। আসলে শিওর ছিলেন না এটা কি হিট করবে নাকি ফ্লপ হবে। স্যার উনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। এটা কিরকম মানে মানুষ কিভাবে রিয়াক্ট করে এটার উপরে, এটা হ্যাঁ পজিটিভলি নেয় না নেগেটিভলি নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এ নিউ টাইপ অফ পোয়েট্রি। হ্যাঁ, এরপর জি উনি স্যার। বলছেন হি সেইজ হিজ রিজনস অফ ডুইং সো আর টু কমপ্লেক্স, মানে উনি আসলে বলছেন যে আমরা কেন এই চ্যালেঞ্জটা নিলাম এটা আসলে এত সহজে আমরা বোঝাতে পারছি না। মানে মাঝে মাঝে এমন হয় যে আমরা অনেক সময় অনেক চ্যালেঞ্জ নেই, কিন্তু আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা এটা কেন নিলাম, এইটা কেন করলাম, অন্যটা কেন করলাম না, এটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়। বাট ওয়ার্ডসওয়ার্থ বলছেন হি উইল ট্রাই টু এক্সপ্লেন, উনি ব্যাখ্যা করতে চেষ্টা করবেন ইন অর্ডার ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্টস। কারণ ওনার এই বক্তব্যটা যদি মানুষ না শোনে বা না জানে তাহলে তারা কবিতাগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, বুঝতে পারবে না, কদর করতে পারবে না। আগে তাদেরকে একটা ধারণা দিতে হবে, এই একটা প্রাইমারি ধারণা দিলে সাধারণ মানুষরা, জনগণ, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে সক্ষম হবে। স্যার প্রাইমারি ধারণাটা তো মনে হয় সেকেন্ড এডিশনে দিয়েছে 1800। হ্যাঁ, 1800 সালে। জি জি এরপরে স্যার, এটাকে উনি আবার এডিট করে 1802-তে ফাইনাল, 1802-তে। জি। 1802-তে প্রিফেসটার আমরা একটা কমপ্লিট পিকচার পাই। আচ্ছা, এর পরের লাইনটা একটু বলার চেষ্টা করেন তো। হি স্টেটস দ্যাট, এটা He stated that different generations use different poetic forms and reject others. Generations use different poetic. So different জেনারেশনের জন্য ডিফারেন্ট মানে টাইপের পোয়েট উপস্থাপন করতে চেয়েছেন। আচ্ছা, এই স্যার, বিষয়টা হচ্ছে স্যার আমি বলি স্যার। আহ, আচ্ছা, আপনি আপনি বলবেন, একটু একটু ধৈর্য ধরেন আমরা। আর ওকে এখন স্যার। হচ্ছে এটা 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 তো আমরা মোটামুটি হয়তো অনেকেই বুঝতে পারছেন যে যখনই একটা নতুন যুগ আসে তাদের টেন্ডেন্সি হচ্ছে আগের যুগকে বাতিল করে দেয়া, জি স্যার, রিজেক্ট করে। নতুন কিছু উপস্থাপন করে আগেরটাকে বাতিল দেওয়ার চেষ্টা। যেমন যখনই এই রেনেসা আসলো, রেনেসা এসে কিন্তু ওই মিডিয়েভাল টেন্ডেন্সিটিকে রিজেক্ট করলো। পরবর্তী আর আর নিও ক্লাসিক্যাল এসে কিন্তু আবার তার পূর্ববর্তীটাকে রিজেক্ট করছে, রোম্যান্টিসিজম এসে নিও ক্লাসিসিজমকে রিজেক্ট করছে। যখনই নতুন একটা জেনারেশন আসে তাদের টেন্ডেন্সি হচ্ছে আগেরটাকে রিজেক্ট করে দেয়া। আগের ধ্যান ধারণা হয়তো পুরোটাই হয়তো খারাপ না, কিন্তু তাদের টেন্ডেন্সি, এটা হচ্ছে টেন্ডেন্সি আগেরটাকে রিজেক্ট করে দেয়া। হি ওয়ান্টস স্যার, টু মেক শিওর দ্যাট, হ্যাঁ বলেন। এটা এটা তো অবভিয়াস স্যার, কারণ আমি যদি উত্তরাধিকার সূত্রে একই জিনিস চালাতে থাকি তাহলে তো চেঞ্জ আসবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। He wants to make sure that people do not attribute his rejection of the poetic forms and rigid rules of the neoclassical period as laziness. মানে উনি ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বলার চেষ্টা করছেন যে উনি ইনডিরেক্টলি বলার চেষ্টা করছেন যে উনি নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে কবিতার কাঠামো এবং রুলগুলো, নিয়ম কানুনগুলো, উনি সেটাকে রিজেক্ট করছেন। সরাসরি না বলে উনি এমন ভাবে বলছেন যে এই যে আমি রিজেক্ট করছি আগের যুগের কবিতার ধরন, নিয়ম কানুন আমি যে বাতিল করে দিচ্ছি, উনি খুব সুন্দরভাবে বলছেন যে ডু নট রিগার্ড মি অ্যাজ এ লেজি পারসন অ্যাজ আই এম রিজেক্টিং দ্য প্রিভিয়াস রুলস। বুঝতে পারছেন? ওয়ার্ডসওয়ার্থ জি বলছেন স্যার। যে জি স্যার। sir, this been the practice in every language, I think. আবার Sir, বলেন। in Bangla literature or in English literature, everywhere, sir, this practice is seen that the new generation begins and the old generation and old tradition passes away. In literature, in any kind of literature and arts, sir. আচ্ছা, তাহলে এই যে ও মানে নিজেকে বলছে যে ডু নট রিগার্ড মি অ্যাজ এ লেজি পারসন, ওকে, ডু নট take my tendency of rejection as laziness. Do not attribute his rejection as laziness. এই কথাটার মানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ মোটামুটি খোলাখুলি ভাবেই বলছেন যে উনি পোপ ড্রাইডেন পোপ এদের যে নিউ ক্লাসিক্যাল আইডিয়াস, তারপরে গ্রে, এদের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে উনি রিজেক্ট করছেন, বাতিল করে দিচ্ছেন। পোপ, গ্রে, ড্রাইডেন, তারা যেভাবে কবিতা লিখতেন তাদের পোয়েটিক ফর্মটাকে বাতিল করে দিচ্ছেন,
এবং তাদের যে রিজিড স্ট্রিক্ট ডিসিপ্লিন সেটাকে উনি বাতিল করে দিচ্ছেন। মানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে উনি আর 18th সেঞ্চুরি স্টাইলে, নিও ক্লাসিক্যাল স্টাইলে আর কবিতা লিখবেন না। এবং এটার কারণ এই না যে উনি অলস, অন্য একটা কারণ আছে। ওকে, আমরা নেক্সটে আসি। ওকে, জেরিন পরেরটা পড়েন, দ্য প্রিফেস কনসেপ্টস 2। Okay, sir. Subject of poems. The principal object then which I proposed to myself in these poems was to make the incidents of common life interesting by tracking in them. Truly, though not ostentatiously in a pretentious or showy way designed to impress the primary laws of our nature, chiefly as far as regards the manner in which we associate ideas in a state of excitement. Wordsworth believed that people were more honest and aware of themselves when doing ordinary tasks, and that's why the ordinary is suitable for poetry. আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি পাচ্ছি? হোয়াট আর উই গেটিং ফ্রম দিস স্লাইড? কেউ কি এক কথায় বলতে Sir, পারবেন? may I explain or try? হ্যাঁ, সংক্ষেপে বলেন কি Sir, may I বলছে। try? হ্যাঁ, প্লিজ। Sir, the poet is indicating that, Wordsworth, that people are more honest in their day-to-day regular life, no matter if it is normal incidents of life, but they are doing this ordinary task in more honest and suitable way that is more suitable for him for poetry. And those আচ্ছা, things এটা we আরেকটু সহজভাবে imagine বলেন তো, or আরেকটু সহজভাবে বলেন, আরেকটু সহজভাবে। Sir, like even if it is like a marketplace and people are buying and selling products and there are tea shop and other things, these simple ordinary life things, alive things are much suitable for Wordsworth to be taken as ingredients of poems. ওকে, Or like আমরা একটু the পেছনে যাই, লেটস domestic লেটস life. গো, আমরা একটু পেছনে যাই। দেখেন এখানে বলছে দ্য ইনসিডেন্টস অফ কমন লাইফ ইন্টারেস্টিং বাই ট্রেসিং ইন দেম। সাধারণ মানুষের সাধারণ জীবন যাপনের উপর ভিত্তি করে উনি কবিতা লিখতে চাচ্ছেন। ট্রুলি দো নট অস্টেন্টেশিয়াসলি, এতে কোনো ভনিতা থাকবে না, এতে কোনো ভান থাকবে না, ইন এ প্রিটেনশিয়াস অর শোই ওয়ে ডিজাইন টু ইমপ্রেস, কাউকে ইমপ্রেস করার জন্য না। আচ্ছা ধরেন এখন আপনি এমন একটা কাজ করতে যাচ্ছেন, ইউ আর এইমিং টু ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি, ইউ নো কনসিয়াসলি, আপনি একদম সচেতন ভাবেই অন্যরকম কিছু একটা করতে যাচ্ছেন স্পেশাল কারোর জন্য। তখন কি হবে? আপনার এটার মধ্যে ন্যাচারালি আপনার এটার মধ্যে কিছু এক্সাজারেশন, প্রিটেনশন, শোই অ্যাটিটিউড চলে আসবে, কারণ আপনি কাউকে ইমপ্রেস করতে চাচ্ছেন। এটা একটা স্পেশাল কাজ, যেটা আমরা বলি ইট ইজ এ স্পেশাল জব। এখন সেই স্পেশাল জবের উপর বেস করে যদি আপনাকে জাজ করা হয় তবে সেটা আনফেয়ার হবে, কারণ আপনি তো সব সময় সব জবকে স্পেশাল হিসেবে ট্রিট করবেন না, আপনার সেই স্পেশাল কনসেন্ট্রেশন তো সবসময় থাকবে না, মানে ওটা নট কনসিস্টেন্ট। কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজটা এভরিডে করেন, যেটা আপনি বলেন আমরা মার্কেট প্লেসে যাই, আমরা বাজার করি, আমরা থালা বাসন ধুই, আমরা ভাত খাই, আমরা পানি পান করি, আমরা চা পান করি। এই যে আমরা দৈনন্দিন বিষয়গুলো, এইখানে কোনো ভান নাই, নো প্রিটেনশন। এখানে আমাদের দৈনন্দিন কাজগুলোতে একদম আসল, আমাদের সত্যিকারের চেহারা, আমাদের আসল যে প্রকৃত বৈশিষ্ট্য সেটা ফুটে ওঠে। আমাদের দৈনন্দিন একদম মানে আটপৌরে কাজগুলো, যেগুলো হচ্ছে আমরা সবসময় করি, একদম Yes, sir. এভরিডে জব, Sir, প্রতিদিনের কাজ, এখানে আমাদের কোনো অভিনয় নাই। উই আর নট অ্যাক্টিং হিয়ার, উই আর নট বিং প্রিটেনশিয়াস, উই আর নট বিং অস্টেন্টিয়াস। আমরা কিন্তু কাউকে ইমপ্রেস করার জন্য ভাত খাচ্ছি না,
আমরা কাউকে ইমপ্রেস করার জন্য বাজার করছি না, মানে এটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে কাজ করি। এখানে আমাদের সত্যিকারের আমরা, আমাদের যে মানে ট্রু নেচার সেটা কিন্তু ফুটে ওঠে। হ্যাঁ বলেন। Sir, like if we go for any travel, like we are visiting our relatives, or Hmm. it is Eid day or any festival day, we not for only show off as well. It is like our tendency to change our clothes. We have good clothings, and we get a better dressing and makeup and other things. Everybody, no matter man or woman, sir, those festivals we change ourselves for a temporary time or even for a travel or a visiting, but that is not our regular way. In our regular life, we wear ordinary dresses, simple lifestyle. That is the thing poet is indicating, that not the festive look, the ordinary simple regular life. ওকে, থ্যাংক ইউ। এখন আপনাদের কি এই স্লাইড নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে, অন্য কারো কথা আছে? No, sir. এই ক্ষেত্রে হ্যালো ওয়ার্ডসওয়ার্থ স্যার, হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি স্যার এই কনসেপ্টটা কেন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আর কি প্রিফেসের জন্য, আমাকে এই জিনিসটা একটু মানে আচ্ছা, প্রিফেসে এটা ওয়ার্ডসওয়ার্থ বুঝতে বলছেন চাচ্ছিলাম। যে সমালোচকরা, সাহিত্য সমালোচকরা ওয়ার্ডসওয়ার্থকে চ্যালেঞ্জ করলো যে আপনি এত কিছু বিষয় থাকতে, এত বড় বড় মহান বিষয় থাকতে আপনি কেন এই সাধারণ জীবনযাপন নিয়ে কবিতা লিখতে চাচ্ছেন। তখন ওয়ার্ডসওয়ার্থ যুক্তি দিলেন যে সাধারণ জীবনযাপনে মানুষের যে সত্যিকারের চেহারা, সত্যিকারের বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। আমাদের এভরিডে ডে টু ডে জব, সেখানে আমাদের সত্যিকারের যে প্রকৃত বৈশিষ্ট্যগুলো সেগুলো ফুটে ওঠে। আসল মানুষকে চেনা যায় তার দৈনন্দিন জীবনের কাজে। এই জন্য উনি এই কথাগুলো বলছেন। কেন? উনার কবিতার বিষয়বস্তু হচ্ছে এভরিডে লাইফ। হ্যাঁ আবিদা বলেন। স্যার স্যার এখানে হচ্ছে যে মানে কমন পিপল, মানে তাদের যে কনভারসেশনাল যে ল্যাঙ্গুয়েজটা ছিল, হ্যাঁ। ওইটা হচ্ছে কিভাবে পোয়েট্রিতে দেখানো যায়। আই থিংক ওটা মানে পোয়েট মানে ওয়ার্ডসওয়ার্থ আমাদের কাছে সুন্দর, মানে এই প্রিফেস বা মানে এই লিরিক্যাল বেলের যে পোয়েট্রিটা আছে এটার মধ্যে বুঝাতে চেয়েছিলেন। সাকিব বলেন। স্যার বেসিক্যালি উনি বুঝাতে চেয়েছেন আই থিংক যে আমরা ডে টু ডে জবগুলো যেরকম ইজিলি করতে পারি সেরকম কমপ্লিকেশন ছাড়া যাতে পোয়েট্রিটা হয়, এজন্য আর কি। এটা কি জানতে চান কেউ কেমন, মানে কারো সত্যিকারের চেহারা যদি আপনি জানতে চান যে সত্যিকার অর্থেই সে কেমন, তখন আপনি খেয়াল করেন সে তার দৈনন্দিন জীবনের কাজগুলো কিভাবে করে, সে Okay. কিভাবে থাকে, সে কিভাবে কথা বলে, স্পেশাল সিচুয়েশনে সে কিভাবে কথা বলে, সেটা লক্ষ্য করলে কিন্তু আপনি তাকে চিনতে পারবেন না। মানুষকে চিনতে Obviously, হলে sir. তার দৈনন্দিন জীবনের সাধারণ কথাগুলো লক্ষ্য করতে হবে। Yes, sir. আর আপনি সে তার মূল যে চরিত্রটাকে যদি আপনি খুঁজে বের করতে চান, তার ক্যারেক্টারিস্টিক্স, তার নেচার, তখন আপনাকে যেতে হবে তার দৈনন্দিন জীবনে। সে বিয়ের অনুষ্ঠানে কিভাবে নিজেকে প্রস্তুত করে যায়, সেই সেই বিচারে তো আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। Yes, sir. আপনি সে তার বাসায় কিভাবে থাকে, সে সাধারণত কিভাবে থাকে। স্যার ফর্মালি আমার সাথে একজন মিট করলে সে তো ভালোই বিহেভ করবে অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু সে বেশিরভাগ সময় কিভাবে থাকে। ওয়ার্ডসওয়ার্থ বলছে হি ইজ লুকিং ফর দ্য আলটিমেট ট্রু ফেস, সত্যিকারের চেহারাটা উনি দেখতে চান। এই মুখোশের আড়ালে, এই ভনিতার আড়ালে, উইথ বিয়ন্ড অস্টেন্টেশন, বিয়ন্ড প্রিটেনশন, মানুষের সাধারণ জীবনের গল্প মানুষের সাধারণ ভাষায় যদি উপস্থাপন করা যায়, সেটাই হচ্ছে দ্য ট্রু পিকচার অফ হিউম্যান লাইফ, দ্য ট্রু পিকচার অফ হিউম্যান নেচার। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের নেক্সট কনসেপ্টে যাই, নেক্সট স্লাইডে। ওকে, দ্য প্রিফেস কনসেপ্ট 3, এটা পড়বেন হচ্ছে হ্যাঁ
আবিদা পড়েন তো এই স্লাইডটা প্লিজ। The preface, concepts 3. Language of poetry. Wordsworth believed poetry should be written in language as close to that of the common man, peasantry, as possible, avoiding vulgar language. He implies that the ostentatious, pseudo-sophisticated language of the previous, that is New Classical, era creates a communication barrier. Common language is longer lasting and is closer to nature. Definition of poet: he is a man speaking to men. He is a democratic view of the poet as someone writing poems that are accessible to all. This is a revolutionary concept for the time. It is unclear if he is using man here as an indication that poets should be men and not women. Okay, now let's accumulate the central ideas. একটু ব্যাখ্যা করেন। স্যার আমি করব। হ্যাঁ, একটু জিস্ট দেন আমাদেরকে, এটার পরে কি আমরা পাচ্ছি। মানে আচ্ছা, এটার পরে স্যার এখানে যে মাশকুর বলেন আর কি। মাশকুর মনে হয় হাত তুলছেন, এটার পরে তাহলে মাশকুর বলেন। আবিদা আপনি। আচ্ছা স্যার। Sir, I have one thing to say. Sir, একটু হোল্ড করেন। ওকে, আবিদা আপনি একটু রিভিউ দেন। স্যার আমরা মানে কমন পিপলের যে ল্যাঙ্গুয়েজটা মানে এই পোয়েট্রি গুলাতে সেটা দিব, কিন্তু ভালগার যে ল্যাঙ্গুয়েজ যেগুলো অ্যাকসেপ্টেবল না ওগুলা বাদ দিতে হবে। আর কিছু মানে যেরকম এখানে সিডো সফিস্টিকেটেড বলা হচ্ছে কথাটা, মানে যেটা আমরা শো করতেছি অ্যাকচুয়ালি ওটার অন্য মানে যেটা শো করতেছি সেটা না, বিষয়টা অন্যরকম। যেটা নিউ ক্লাসিক্যালে ছিল ওই ব্যারিয়ারটা থেকে বের হয়ে আসতে হবে। আর এখানে মানে লাস্টে যেটা আছে যে ডেফিনেশন অফ পোয়েট যে মানে সে হচ্ছে মানে আমি আরো মানুষদের থ্রুতে মানে তাদের কথাটা আমি বলবো। পয়েটদের যেটা মানে যেটা তারা যেটা করে যে যখন একটা কবিতা লিখে রিয়ালিস্টিক ভিউ বা সাধারণ মানুষের জীবন যেগুলা নিয়ে যখন লিখে তখন ওই সাধারণ মানুষগুলোর কথা উনি মানুষের কাছে তুলে ধরে। তো এটা একটা চেঞ্জ নিয়ে আসা। আচ্ছা, মাশকুর কে যেন বলতে চাইলেন। Yes, sir. And it's kind of the same ideas that I got, but in my language. So I think the preface is all about three basic notions. That the first notion is that poetry is it should be practiced in the language of the common man. So, Yes, yes. yeah, in that the language of poetry should not be overly artistic or very decorative or something else. Yes, But it yes. should be rather just like ordinary conversational language or something. Okay. So avoid. স্যার মানে সে তার নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে না, মানে তাকে কমন পিপল যেটা পপুলার বেশি সেটা ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখি। হ্যাঁ, মাশকুর শেষ করেন কাইন্ডলি। And then the second notion is since the language must be ordinary people's language. So and that will be, since ordinary people are more close to nature, because aristocrats are more polished, language is far away. I mean, far away from nature or in a common environment or something. So the use of this common language will bring the poetry closer to nature. And then the third notion is the preface claims that a poet is
a man talking to other men. So Yes. what this means is, I think that this should be, the language should be very simple, and the poet should be descriptive in his way of writing. And he should describe his own perception about the reality with other people. ওকে, থ্যাংক ইউ। জেরিন কি যেন বলতে চাইলেন? Sir, I think that here the third notion is not actually indicating any patriarchy, like saying that men, whether it is meaning that it should be, the poet should be only man or woman, something. I think this is not the debate, because Wordsworth's own little sister, Yes, sir, I forgot her name. She Dorothy. was a poet herself. Yes, sir, Dorothy Wordsworth. So, sir, she was a poet herself, and I believe that her family obviously supported, at least her brothers supported her for being a poet. So, definitely, this is not the notion of any patriarchy or any racist concept. It is actually the common idea that we should take the common idea from common people, and it can be the element of any good poem or poetry entirely. ইয়েস ইয়েস, ওকে। তাহলে আমরা এখান থেকে একদম জিস্ট কি বলতে পারি, ল্যাঙ্গুয়েজ হতে হবে সাধারণ মানুষের জীবনের গল্প, সাধারণ মানুষের সাধারণ ভাষায়, ইন এভরিডে ল্যাঙ্গুয়েজ, এভরিডে ইনসিডেন্টস। এখানে আমরা কোনো মানে সিউডো সফিস্টিকেটেড অস্টেন্টেশিয়াস মানে কোনো ভনিতা থাকবে না, কোনো এক্সট্রা সফিস্টিকেশন থাকবে না, এক্সট্রা অর্নামেন্টেশন থাকবে না। এক্সট্রা অর্নামেন্ট থাকলে কি হয়, অনেক সময় কমিউনিকেশনে ব্যারিয়ার সৃষ্টি হয়। আমাদের ন্যাচারাল যোগাযোগ, প্রাকৃতিক যোগাযোগে সেখানে আমাদের ব্যারিয়ার সৃষ্টি হয়। কমন ল্যাঙ্গুয়েজ ইজ লঙ্গার লাস্টিং অ্যান্ড ইজ ক্লোজার টু নেচার। আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের একদম সাধারণ যে ভাষা, সেটাই হচ্ছে প্রকৃতির কাছাকাছি, এবং ইট উইল লাস্ট লং। এরপর কবি সম্পর্কে উনি বলছেন, কবি এলিয়েন, কোনো বাইরের জগতের কেউ না। পোয়েট ইজ নট সামওয়ান এলিয়েন, সে হচ্ছে সাধারণ মানুষেরই কবি। আমাদের বলেছিলেন, কোন কবি বলেছিলেন, আমি তোমাদেরই লোক, কে যেন বলেছিলেন, হি ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান, সাধারণ আমাদেরই কেউ একজন। কবি অন্যরকম অসাধারণ কেউ না, কবি আমাদের মধ্যেই কেউ একজন, ম্যান স্পিকিং টু ম্যান। এটি হচ্ছে গণতন্ত্র। এই যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে ডেমোক্রেটিক আইডিয়াটা, এটা লিটারেচারে আসছে, এটা কিন্তু যুগান্তকারী। দিস ইজ এ রেভলিউশনারি কনসেপ্ট। পোয়েট্রি শুড বি অ্যাক্সেসিবল টু অল, কবিতা সবার জন্য। মানে থমাস গ্রে, জন ড্রাইডেন, তারপর আলেকজান্ডার পোপ, তারা এমন ভাবে কবিতা লিখতেন যে কবিতা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতো, সবার মাথার উপর দিয়ে চলে যেত, সাধারণ মানুষকে তারা স্পর্শ করতে পারতেন না। এখন ওয়ার্ডসওয়ার্থ যখন বলছেন যে সাধারণ মানুষের জীবনকে নিয়েই লেখা হবে, সাধারণ মানুষের দৈনন্দিন ভাষাই লেখা হবে, তখন এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সাহিত্যে গণতন্ত্র, কবিতায় গণতন্ত্র নিয়ে আসা, এই বিষয়টা কিন্তু তখনকার সময় একটা বৈপ্লবিক চিন্তাধারা, এটা আমাদের স্বীকার করতে হবে। তাহলে এই কনসেপ্ট 2 এন্ড কনসেপ্ট 3, এই দুই স্লাইড মিলে আমরা বলতে পারি যে ওয়ার্ডসওয়ার্থ উনি বিশ্বাস করেন কবিতার উচিত আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায় যদি আমরা প্রকাশ করতে পারি, তবেই সেটা সত্যিকারের কবিতা হতে পারে। এটাই ইট উইল লাস্ট লং, ইট ইজ ক্লোজার টু নেচার অ্যান্ড ইট পোর্ট্রেস দ্য ট্রুথ। এখানে কোনো ভনিতা থাকবে না, নো অস্টেন্টেশন, নো প্রিটেনশন, নো pseudo sophistication, নো এক্সট্রা অর্নামেন্টেশন। ওকে, আমরা 4 এ যাই। এটা আমরা দুইজন, আপনারা এটা দুইজন পড়বেন। প্রথমে পড়বেন হচ্ছে, প্রথমে সাকিব পড়বেন প্রথম দুটা। সাকিব স্টার্ট প্রথম দুটো করেন। আমি পড়ি। আপনি পরের দুটা জি পড়েন, স্যার। প্রথম দুটা সাকিব পড়ুন। জোনায়েদ আপনি পরের দুটো পড়েন, অসুবিধা নাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। The preface, concepts 4, purpose of poetry. Wordsworth criticizes the current and previous poetry as being trivial and calls poems with a worthy purpose. Poems should be serious and insightful,
and they should also bring together emotion and thought. Channeling emotional experiences into poetry. Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. The emotion is contemplated till by a species of reaction, and the tranquility gradually disappears, and an emotion similar to that which was before the subject of contemplation is gradually Contemplation. produced and does itself actually exist in the mind. ওকে, এবার হচ্ছে এই জুনায়েদ, আপনি সেকেন্ড পয়েন্টটা সহ থার্ড পয়েন্টটা পড়েন। Challenging emotional চ্যানেলিং experience. Oh, acha. Channeling emotional expressing into poetry. Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotions recollected in tranquility. The emotion is contemplated till by a species of reaction. The tranquility gradually disappears, and an emotion similar to that which was before the subject of contemplation is gradually produced, and produced. thus is actually exist in the mind. This is expressed clearly in two of his poems from our reading, Tintern Abbey and I Wandered Lonely as a Cloud. থ্যাংক ইউ। এখন সাকিব, স্যার পয়েন্টটা মানে আমাদেরকে একটু জিস্ট করেন, একটু ব্রিফ করেন যে কি বক্তব্য এখানে আছে। স্যার ফার্স্ট পয়েন্টে তো বলা হয়েছে যে পোয়েম শুড বি, মানে ওয়ার্ডসওয়ার্থের মতে পোয়েম শুড বি সিরিয়াস এন্ড ইনসাইটফুল, মানে এটাকে সিরিয়াস হতে হবে আর ইনসাইটফুল হতে হবে, আর এমন হতে হবে যাতে মানুষের ইমোশন আর থট কে মানে একত্রিত করে দেয়। এই পয়েন্টেই কিন্তু উনি নিউ ক্লাসিক্যাল পোয়েট্রিকে নিয়ে একটু মক করেছেন, একটু তামাশা করেছেন, যে উনি বলেছেন যে এর আগের যুগের কবিতা ছিল ট্রিভিয়াল। উনি কিন্তু ফোকাস করছেন, যেমন আপনাদের যদি মনে থাকে রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের সেই বিখ্যাত Yes, রেপ sir. অফ দ্য লক, ওখানে এত সিরিয়াস ওয়েতে উনি একদম স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। তামাশার পর্যায়ে চলে যায়। নিওক্লাসিক্যাল পিরিয়ডে কবিতাকে অনেকটাই ট্রিভিয়াল, দুই একটা সামান্য ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ নিওক্লাসিক্যাল পোয়েট্রি ছিল ট্রিভিয়াল। উনি বলছেন যে কবিতা এরকম ছোটখাটো বিষয় নিয়ে হওয়া উচিত না, এতে কবিতার অপমান হয়। পোয়েমস শুড হ্যাভ ওয়ার্থি পারপাস, কবিতার বড় একটা উদ্দেশ্য থাকতে হবে, তাই না? ওকে, পোয়েট্রি শুড বি সিরিয়াস। কবিতা যদি লেখা হয়, কবিতার একটা খুব গুরুতর একটা সিরিয়াস একটা ইনফ্লুয়েন্স থাকবে, এবং কবিতা আমাদের অন্তরের চোখ, আমাদের অন্তর্দৃষ্টিটাকে খুলে দেবে। পোয়েট্রি উইল enable us our insight, আমাদেরকে ইনসাইটফুল করে তুলবে। কবিতা আমাদেরকে ভাবাবে, কবিতা আমাদেরকে অন্তর্দৃষ্টি দেবে। পোয়েট্রি উইল মেক আস থটফুল। আমরা যে কোনো দৈনন্দিন বিষয়গুলো যখন আমরা কবিতার মাধ্যমে আমাদের সামনে আসবে, তখন আমরা সেটা আরেকটু মন দিয়ে ভাববো। পোয়েট্রি, কবিতা আমাদের অন্তর্দৃষ্টি দেবে, আমাদেরকে আরো ভাবতে সাহায্য করবে। এরপর কি বলছে, দে শুড অলসো, কবিতা আমাদের আবেগকে জাগ্রত করবে। পোয়েট্রি উইল enrich us with emotions. We will be full of emotions after reading any poetry, and it will make us think. Poetry will make us think. We will think again, we will think deeply.
আমরা আরো ভাববো, আমাদের অনুভূতি আবেগ জাগ্রত হবে। এখানে কি আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন সাকিব? না স্যার। তাহলে এই পরের পার্টটাতে আপনার কমেন্ট কি, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো, যেটা হাইলাইট করা আছে, বলেন তো এটা কেন হাইলাইট করা? জোনায়েদ বলতে পারবেন এইটা কেন আমি এই অরেঞ্জ কালারে হাইলাইট করলাম? প্রকৃতপক্ষে স্যার কোনো কিছু মানে পোয়েট্রি যখন লেখা হয় সেটা স্যার যদি আমরা মানে এমন ভাবে উপস্থাপন করি সেটা সবাই তেমন ভাবে নিতে পারলো না বা অস্পষ্ট হয়, তাহলে সেটা স্যার মানে বলতে গেলে পোয়েট্রিটা গ্রহণযোগ্যতা পায় না বা তার লেখা সফলতা হয় না। তো বলতে গেলে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতাটাকে ফুটিয়ে তুলতে হয়। আর এই আচ্ছা, এই যে স্বতঃস্ফূর্ত আমি কথাগুলো হাইলাইট করলাম এই অংশটা, এই হাইলাইট করার আমার উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। ওয়ার্ডসওয়ার্থ এখানে কবিতার সংজ্ঞা দিয়েছেন। কবিতা কি? হোয়াট ইজ পোয়েট্রি? This is the definition of poetry given by William Wordsworth. What is the definition? Poetry is the spontaneous overflow of powerful feelings. কবিতা হবে হচ্ছে যেটা জুনায়েদ বলল, স্বতঃস্ফূর্ত, আপনা আপনি, ন্যাচারাল। এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। এটা হচ্ছে কবিতা আপনা আপনি তার জন্ম হবে, স্পন্টেনিয়াসলি, নিজে নিজেই, ন্যাচারালি, এবং নিয়ে আসবে ওভারফ্লো, উচ্ছ্বাস, অফ পাওয়ারফুল ফিলিংস, আমাদের যে শক্তিশালী আবেগ অনুভূতি তার একটা উচ্ছ্বাস নিয়ে আসবে। যে কোনো ফিলিংস আমাদের মধ্যে, তার মধ্যে উচ্ছ্বাস নিয়ে আসবে। যদি সেটা আনন্দ হয়, আনন্দের উচ্ছ্বাস; যদি সেটা বেদনা হয়, বেদনার উচ্ছ্বাস; যদি সেটা হয় আশাবাদ, তাহলে আশা প্রত্যাশার উচ্ছ্বাস। মানে আমাদের যে কোনো ব্যক্তিগত অনুভূতি, আবেগ, সেটার মধ্যে একটা প্রবল বেগ নিয়ে আসবে। পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আমাদের যে শক্তিশালী, আমাদের যে প্রবল অনুভূতি, প্রবল আবেগ, সেই আবেগের উচ্ছ্বাস, প্রবল আবেগের উচ্ছ্বাসের স্বতঃস্ফূর্ত প্রবাহ। আমাদের যে অনুভূতি, আওয়ার ইমোশনস, আওয়ার ফিলিংস, দে আর ন্যাচারাল ফ্লো, ওভারফ্লো, নট সিম্পল বাট ওভারফ্লো, natural overflow of personal emotions. এগুলো উৎস কোথা থেকে? It takes its origin from emotion. কিসের কথা বলছে? পোয়েট্রি। This is the pronoun of poetry. Poetry takes its origin from emotion. কবিতার জন্ম কোথায়? কবিতার জন্ম হচ্ছে ইমোশনে, আবেগে। কবিতার জন্ম হচ্ছে আবেগ অনুভূতির মাধ্যমে। আবেগ অনুভূতির যে প্রাকৃতিক প্রবাহ, উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস থেকেই কবিতার জন্ম। and it should be, লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট, recollected in tranquility. কবিতাকে আপনাকে সঞ্চয় করতে হবে একটা নিরিবিলি শান্ত পরিবেশে। মানে যখন আপনার মনের মধ্যে আবেগটা আসলো, আপনি সাথে সাথে লিখে ফেললে সেটা কবিতা হবে না। ইফ ইউ রাইট ইট ডাউন ইনস্ট্যান্টেনিয়াসলি, একদম মনে আবেগ আসলো, আপনি একদম ইমোশনাল হয়ে লিখে ফেললেন, মনে আবেগের উচ্ছ্বাস আসার সাথে সাথেই সেটা লিখে ফেলা যাবে না। আপনাকে একটা নির্দিষ্ট সময় ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। যখন আপনার আবেগের উচ্ছ্বাসটা চলে যাবে, যখন আপনি মোটামুটি নিরিবিলি ঠান্ডা, আপনি যখন শান্ত, when you are in a tranquil situation, যখন আপনি শান্ত, তখন আপনি আপনার ওই আবেগের উচ্ছ্বাসকে রিকালেক্ট করবেন। ইউ উইল রিমেম্বার, ইউ উইল রিকল, মনে করে আপনার আবেগের উচ্ছ্বাসটা তখন কেমন ছিল সেটাকে আপনি সঞ্চয় করবেন। কবিতা হচ্ছে সেটাই। মানে কবিতা আপনি হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন, সাথে সাথে লিখে ফেললেন, সেটা কবিতা হবে না ওয়ার্ডসওয়ার্থের মতে। আপনাকে, আপনার মধ্যে আবেগের উচ্ছ্বাস আসবে, আপনি একটা নির্দিষ্ট সময় দিবেন ঠান্ডা হওয়ার জন্য, আপনি ঠান্ডা হবেন, আপনি একটা ট্রাঙ্কুইল স্টেটে যাবেন, আপনার চারপাশেও নিরিবিলি, আপনি ভেতরেও শান্ত। তখন আপনি স্মরণ করবেন, ইউ উইল রিকল, ইউ উইল রিমেম্বার ইয়োর overflow of powerful feelings,
ন্যাচারাল ওভারফ্লো অফ ইওর ইমোশন, সেটা মনে করে লিখবেন। তাহলে এখান থেকে স্যার কি বলছেন বলেন বলেন প্লিজ। স্যার মূল এখানে কথা বলেন হচ্ছে যে অসুচের মতো করে সেভাবে লেখা, মানে অসুচের মতো হঠাৎ করে কোনো নতুনত্ব তৈরি করা যাবে না, এটা অসুচ নিজেই বলে গেছেন। তাহলে হ্যাঁ, আরেকটু এখানে আরেকটু কথা হচ্ছে, এখানে কথা আরেকটু হচ্ছে ভাবতে তাহলে হবে। স্যার, হ্যাঁ, তাহলে স্যার আগে এখানে সে নিজে কেন এভাবে মানে ব্যতিক্রম ধর্মী হিসেবে করে গেল, অথচ আচ্ছা, অন্যকে আবার সেভাবে করতে না একটু করলো। আরেকটু বুঝতে হবে, একটু বোঝায় মনে একটু সমস্যা আছে, আগে বুঝেন। কবিতা হচ্ছে আমাদের আবেগের উচ্ছ্বাসের স্বতঃস্ফূর্ত প্রবাহ, মানে ন্যাচারাল প্রাকৃতিক প্রবাহ, যেটা আমরা এমনি আমাদের মধ্যে যে আবেগের উচ্ছ্বাস আসে মাঝে মাঝে। তবে মূল কথা হচ্ছে আপনার মধ্যে আবেগের উচ্ছ্বাস আসলো আর আপনি সাথে সাথে লিখে ফেললেন, সেটা কিন্তু কবিতা হবে না। সাথে সাথে আপনি লিখতে যাবেন না, আপনাকে একটু শান্ত হতে হবে, একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হবে। একটা গ্যাপ দিয়ে আপনি ভবিষ্যতে যখন যাবেন, ভালো করে খেয়াল করেন, এটা আমাদের মাথায় রাখা জরুরি। পরবর্তীতে আপনি যখন শান্ত হবেন, ঠান্ডা হবেন, শান্ত নিরিবিলি পরিবেশে মাথা ঠান্ডা করে আপনি স্মরণ করবেন, ইউ উইল রিমেম্বার, ইউ উইল রিকল, ইউ উইল রিকালেক্ট ইয়োর ইমোশন। এই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা এইভাবে দিচ্ছেন, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, spontaneous overflow of powerful feelings, মানে একদম স্যার সাথে সাথে লেখা যাবে। হ্যাঁ বলেন। ইমোশনাল ইমোশন থাকতে হবে, কিন্তু ওভার এক্সাইটেড হওয়া যাবে না। আমরা যখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, ওভারফ্লো, জি তখন আমরা অনেক সময় ভুল চিন্তা করি, আমরা অনেক সময় আমরা ভুল কথা বলি জি ইমোশনাল স্যার, হয়ে। জি স্যার ওটাই। যখন আমরা পরবর্তীতে মাথা ঠান্ডা করে চিন্তা করব, তখন দেখবেন আপনি নিজের ভুল নিজে বুঝতে পারবেন। তখন ইউ উইল কারেক্ট, ইউ উইল ফিল্টার, আপনি ফিল্টার করবেন। গত ক্লাসের লেকচারটা আপনি দেখবেন। গত ক্লাসে আমি ডিটেইলে আলোচনা করেছি, মানে লেকচার 8-এ, যে ওয়ার্ডসওয়ার্থ কবিতা লেখার একটা প্রসেস বর্ণনা করেছেন। প্রথমে অ্যাট ফার্স্ট উই নিড টু অবজার্ভ দ্য সিচুয়েশন, সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটাও মাথায় রাখতে হবে, এবং আমি পার্সোনালি আমার ইউনিক আই, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কি দেখছি খুব মন দিয়ে অবজার্ভ করতে হবে, উপলব্ধি করতে হবে। এরপর আই নিড টু অবজারভেশনের পর আই নিড ইমোশন যেন জাগ্রত হয়, ইমোশনটা জাগ্রত হবে। এরপর আই নিড টু ফিল্টার মাই ইমোশন, সবগুলো ইমোশন যা মাথায় আসছে সব লিখে ফেলা যাবে না, এটাকে ছাকতে হবে, ফিল্টার করতে হবে। যেটা লেখা প্রয়োজন, যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, সেটাই আমি রাখবো, আর যেটা প্রয়োজন না, যেটা হচ্ছে ভুল আছে, সেটা বাদ দিব। ফোর্থ স্টেজে গিয়ে কম্পোজ, লিখতে হবে সবার পরে গিয়ে, মানে একটু সময় দিতে হবে। spontaneous overflow of powerful feelings but recollected in tranquility, এখানে ওটার কথা বলা আছে যে ইমোশন ইজ কন্টেমপ্লেটেড, ইমোশনটাকে নিয়ে কন্টেমপ্লেশন করতে হবে, ভাবতে হবে, মন দিয়ে অনুধাবন করতে হবে, কন্টেমপ্লেট করতে হবে। শুধু অবজার্ভ করলেই হবে না, কন্টেমপ্লেট করতে হবে, আত্মস্থ করতে হবে, মন দিয়ে ভাবতে হবে। আপনার মধ্যে যে ইমোশনটা জাগ্রত হচ্ছে, এই ইমোশনটা কি ট্রু ইমোশন, নাকি আপনি ভুল বুঝছেন, নিজেই নিজেকে ভুল বুঝছেন, এটা ভাবতে হবে সময় নিয়ে। টিল, যতক্ষণ পর্যন্ত বাই এ স্পিসিস অফ রিয়াকশন the tranquility gradually disappears. কিছু কিছু রিয়াকশন আছে, a species of reaction, কিছু কিছু রিয়াকশন আছে, এগুলো হচ্ছে ভুল, এগুলো হচ্ছে ত্রুটি আছে, ফিল্টার করে দিবে অটোমেটিক্যালি। আপনি যদি মাথা ঠান্ডা করেন, আপনার কিছু কিছু ফলস ইমোশনস দূর হয়ে যাবে, and an emotion similar to that, এবং কিছু ইমোশন টিকে থাকবে, which was before the subject of contemplation, যেগুলো সত্যি অনুধাবন করার মতো, ভাবার মতো, is gradually produced, এবং এই অনুভূতিগুলো আমার হৃদয় থেকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া প্রয়োজন, and does itself actually exist in the mind, এবং সত্যি সত্যি এটা আমাদের মনে আছে। This is expressed clearly in two of his poems from our readings, Tintin Abbey, টিনটন অ্যাবেটা যখন আপনারা পড়বেন তখন কিন্তু এটা আসবে, এই কথাগুলোই আসবে। ইভেন
I wandered lonely as a cloud. আপনারা দেখতে পাবেন যে মাথা গরম করে ইমোশন যা কিছু, মাথা ঠান্ডা করতে হবে, ট্রাঙ্কুইল করতে হবে, নিরিবিলি পরিবেশে মনটাকে শান্ত করতে হবে। তখন দেখবেন অনেক ফলস ইমোশন গুলো ফিল্টার হয়ে যাবে, আর যেগুলো ট্রু ডিপ ইমোশনস অফ গ্রেট সিগনিফিকেন্স সেগুলো আপনার ভেতরে থেকে যাবে। আপনি সেই ইমোশন গুলো রিকালেক্ট করবেন, রিমেম্বার করবেন, রিকল করবেন, কম্পোজ করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, এই জন্য এটা দেখেন একটু হাইলাইট করা আছে। এটা একটু মন দিয়ে দেখবেন, এই যে প্রিফেটস কনসেপ্ট 4 আমাদের স্লাইড 7, এটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন। ওকে, থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ জুনায়েদ। ইউ ওয়েলকাম স্যার। এখন এইটাও দুইজন পড়বেন। আচ্ছা, আজকে আমাদের সাথে ওকে, মবিনা, সাবরিনা, আপনারা দুজনেই কি শুনতে পাচ্ছেন? Yes, sir. সাবরিনা থ্যাংক ইউ, মবিনা শুনতে পাচ্ছেন? মবিনা, ইয়াসমিন? হচ্ছে ওকে, মবিনার মাইক ঠিক হতে হতে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবরিনা আপনি প্রথম দুটো পড়েন, মবিনা পরের দুটো পড়বেন। Okay, sir. How to evoke emotion. The type of literature that uses violence or excess simply to be dramatic. He believed that using nature and appealing to people's reason would infuse his poems with excitement even in ordinary events. Poetic diction and style. Poems should use simple language and avoid cliches, abstract concepts, figurative language. His purpose is to use language that is realistic and relatable. He also defends writing poetry that is similar to prose. থ্যাংক ইউ। আচ্ছা সাবরিনা, এখান থেকে কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, মানে মূল কথাটা এই দুই পয়েন্টে? Yes, sir. প্রথম পয়েন্টটা একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। Okay, sir. স্যার, সে বলতে চাচ্ছে যে ভায়োলেন্স অর ড্রামাটিক জিনিস মেবি সে অ্যাভয়েড করছে, and he used to believe that by using the nature or the ordinary events he could like his poems could be more exciting or more acceptable to the ordinary people. আর একটু সহজ করে বলবেন? I don't know. আচ্ছা দেখেন, এর আগের স্লাইডে আমরা বললাম পোয়েট্রি হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এখানে কবিতা নিজের আবেগটাকে কম্পোজ করবেন, কিন্তু নিজের আবেগটাকে তো কম্পোজ করাই বড় কথা না, পাঠক রিডারের তার অনুভূতিটাকেও তো জাগাতে হবে। উনি ক্রিটিসাইজ করছেন এর আগের যুগ, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, পোপ ড্রাইডেন, তাদেরকে ক্রিটিসাইজ করছেন যে পোপ ড্রাইডেনরা তারা ভায়োলেন্স ইউজ করতেন। ভায়োলেন্স ইউজের মাধ্যমে ড্রামাটিক এক্সেস, অতিরিক্ত নাটুকেপনার মাধ্যমে, অতিরিক্ত নাটকীয়তার মাধ্যমে এই নিউ ক্লাসিসিস্ট পোয়েটরা সাধারণ পাঠকদের অনুভূতি এইটাকে বিশ্বাসী না, যে অতিরিক্ত ভায়োলেন্স, অতিরিক্ত ড্রামা দিয়ে কবিতা পাঠকের ইমোশন জাগ্রত করা যায় ঠিকই, কিন্তু এটা লং লাস্টিং হয় না। ওয়ার্ডসওয়ার্থ কি বিশ্বাস করতেন? ইউজিং নেচার, প্রকৃতির মাধ্যমে এবং প্রাকৃতিক উপায়, with the help of nature and appealing to people's reason, এবং মানুষের
যে রিজন, মানুষের যে, এখানে রিজন বলতে শুধু যুক্তি না, এখানে রিজন বলতে কনসেন্সও বুঝাচ্ছেন, মানুষের বিবেক। মানুষের বিবেককে স্পর্শ করতে হবে, মানুষের অন্তরাত্মা, মানুষের যে অন্তরাত্মা, আত্মাকে স্পর্শ করতে হবে। could infuse his poem with excitement। ঠিকভাবে, সঠিকভাবে যদি মানুষের হৃদয়কে স্পর্শ করা যায়, ইভেন ইন অর্ডিনারি ইভেন্টস, দৈনন্দিন জীবনের সাধারণ গল্প আমরা হয়তো সবসময় লক্ষ্য করি কিন্তু ওই স্পেশাল ভাবে অনুধাবন করি না। কবির কাজ হচ্ছে এই দৈনন্দিন জীবনের সাধারণ বিষয়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এই যে তুমি দেখছো কিন্তু দেখছো না, যা দেখছো তা তা না, ভালো করে দেখো, বিহোল্ড, মনের চোখ দিয়ে দেখো। যখন মানুষকে এই মনের চোখ দিয়ে দেখার অভ্যাসটা, মনের চোখ দিয়ে দেখার অভ্যাসটা করিয়ে দেওয়া যাবে, তখন কিন্তু সত্যি সত্যি তাদের রিজন, তাদের কনসিয়েন্সকে টাচ করা যাবে। ওয়ার্ডসওয়ার্থ যেমনটা বলছেন স্যার যে বলেছিলেন যে, যেমনটা স্যার কবি নজরুলের কবর কবিতায় তার নিজের সম্পূর্ণ এটা প্রকাশ করা হয়েছিল, মানে প্রাকৃতিক কবর কবিতা নিদর্শন। তো নজরুলের না, এটা স্যার জসীমউদ্দিনের অনেকটা না? তো মিলে স্যার কারণ এখানে জসীমউদ্দিনের তো কবিতা স্যার স্যার। স্যার জসীমউদ্দিনের জসীমউদ্দিনের। কবর কবিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ জুনায়েদ। ওকে, এখানে হ্যাঁ কাছাকাছি। দেখেন, মানুষ দৈনন্দিন জীবনে যা দেখে সেটাকে আরো নতুন করে দেখানো, everyday things presenting in a new light, using nature, using reason, ordinary events যেটা আমরা ইগনোর করি, অনুধাবন করতে পারি না, সেটাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, মবিনা আছেন? মবিনা, Yes, sir. মাঝখানেরটা আর শেষেরটা একটু পরে, মাঝখানের পয়েন্টটা শেষেরটা। Okay, sir. Poetic diction and style. Poems should use simple language and avoid abstract Cliché. concepts, figurative language. His purpose is to use language that is realistic and relatable. He also defends writing poetry that is very similar to prose. কবিতায় স্যার তারপরে সবসময় খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কমন যত পিপলদের সিম্পল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। ইউজ করা যায় আর কি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত সিম্পল ল্যাঙ্গুয়েজে কবিতা লেখা যায়। অ্যাবস্ট্রাক্ট অ্যাভয়েডিং কনসেপ্ট। ক্লিশে মানে কি বলেন তো? ক্লিশে স্যার কমন কমন মানে লাইনগুলাকে অ্যাভয়েড ওভার করা। ইউজড, কমন বলতে Overused. ওভার ইউজড, মানে বস্তা পচা কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে ক্লিশে Yes, ma'am. বলা হয়। যেমন ফর এক্সাম্পল, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি যদি কেউ বলে, ওয়ান অফ দ্য মোস্ট বস্তা পচা Yes, sir. ডায়লগস, তাই না? হ্যাঁ, আমি তোমাকে না পেলে আমি মরে যাব, মানে এই যে ওভার ইউজড রটেন যে এক্সপ্রেশন গুলো, এগুলো কবিতা থেকে বাদ দিতে হবে। মানে মানুষ ব্যবহার করতে 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 একদম পচায় ফেলছে এই যে এক্সপ্রেশন গুলো, এগুলোকে যতদূর সম্ভব এই ক্লিশে গুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন ইজ রিপ্লিট উইথ ক্লিশেস, এটাতে এত পরিমাণ ক্লিশে ইউজ করা হয়েছে যে যদি ক্লিশে গুলো বাদ দেওয়া হয় তাহলে হয়তো আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকে কিছুই থাকবে না। এইরকম ওয়ার্ডসওয়ার্থ বলছেন এই বস্তা পচা ওভার ইউজড, অতিরিক্ত ব্যবহারে একদম পচে যাওয়া যে এক্সপ্রেশন, এগুলোকে বাদ দিতে হবে। বলেন মবিনা, তারপর অনেক জটিল স্যার কনসেপ্ট করা যাবে না একটু এবং ইন্টারাপ্ট করি ফিগারেটিভ স্যার। ল্যাঙ্গুয়েজ একটু মানে একটু ঘুরিয়ে একটু দাঁড়ান, পেঁচিয়ে একটু কোনো দাঁড়ান। ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা উচিত না। হ্যাঁ, হিজ পারপাস অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমি অস্পষ্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট বলতে অস্পষ্ট কোনো কিছু বলা যাবে না, যা বলবেন ক্লিয়ার। অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অস্পষ্ট। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বলেন। ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রিয়েলিস্টিক অ্যান্ড রিলেটেবল। ল্যাঙ্গুয়েজ মানে এমন হওয়া উচিত যা বাস্তবের সঙ্গে অনেক মিল আছে এবং সবাই এটাকে রিলেট করতে পারে তাদের নিজেদের সঙ্গে। হ্যাঁ, মানে আমার কথা না, এটা সবারই কথা, সবাই যেন রিলেট করতে পারে। আর অনেক বেশি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, যেমন মেটাফোর, অতিরিক্ত পরিমাণে যদি আপনি মেটাফোর ইউজ করেন তাহলে কিন্তু আপনার লেখা এই বিমূর্ত হয়ে যাবে, মূল কথা বুঝতে কষ্ট হবে। অতিরিক্ত পরিমাণে সিমিলি ইউজ করলে কিন্তু দেখা যাবে যে ক্লিশে চলে আসবে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা একটা ব্যালেন্স থাকবে।
ল্যাঙ্গুয়েজটা যেন রিয়েলিস্টিক হয়, মানুষ এই ভাষায় কথা বলে, রিলেট করতে পারে। পোয়েট্রি শুড বি ভেরি সিমিলার টু প্রোজ, কবিতা গদ্যের কাছাকাছি হতে হবে। ক্রিটিক্স অফ দ্য টাইম বিলিভড পোয়েট্রি শুড বি ডিস্টিংক্টলি সেপারেট ফ্রম প্রোজ। ওই সময় যারা সমালোচনা, যারা প্রথমে লিরিক্যাল ব্যালেন্স কে সমালোচনা করেছিলেন, বাতিল করে দিয়েছিলেন, ইগনোর করেছিলেন, তাদের কথা মানে নিউ ক্লাসিসিস্টদের কথা হচ্ছে কবিতার ভাষা দৈনন্দিন জীবনের ভাষা থেকে অবশ্যই আলাদা হতে হবে, ভালো মানে বেশ স্পষ্টভাবেই আলাদা হবে কবিতার ভাষা। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেটার বিরোধিতা করছেন। ওয়ার্ডসওয়ার্থ বলছেন পোয়েট্রি ইফ ইট ইজ নেসেসারি স্টাইল কুড বি অফটেন ভেরি প্রোসাইক, গদ্যের ভাষায় হোক কোনো সমস্যা নাই, কিন্তু এই জন্য গদ্যের মতো, কবিতা অনেক বেশি গদ্যের মতো, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলছেন দৈনন্দিন স্যার জীবনে। আই কান্ট হিয়ার ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বলছি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ার্ডসওয়ার্থ বলছেন, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ইয়েস ক্লিয়ার। স্যার আই কান্ট হিয়ার ইউ। আপু আপনার মোবাইলটা একটু রিস্টার্ট করেন, মাঝে মধ্যে টাইম দেয়, এরকম হয়। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থকে অনেকেই সমালোচনা করেন যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা হচ্ছে অনেকটাই গদ্যের মতো, পোয়েট্রি ইজ লাইক প্রোজ। বিশ্বাস করেন যে যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি, মানুষকে রিলেট করার জন্য, টু মেক ইট রিয়েলিস্টিক, টু মেক ইট রিলেটেবল, ইফ ইট ইজ নেসেসারি টু মেক মানুষকে স্পর্শ করার জন্য, মানুষ যাতে রিলেট করতে পারে, এই জন্য যদি প্রয়োজন হয় কবিতার ভাষা প্রোসাইক হোক, তাতে কোনো বলছেন। ওকে, স্যার জুনায়েদ যেন কি বলতে চাচ্ছিলেন একটু? স্যার আমি বলতে যাচ্ছিলাম, ওকে বলেন, স্যার তাকে বলেন। পোয়েট্রি রিলেটেবল যদি হয় আর রিয়েলিস্টিক যদি করতে হয়, তাহলে ক্লিশে লাইনগুলো অ্যাভয়েড কিভাবে করবো স্যার? মানে ওটা তো চলেই আসে মাঝে মধ্যে। হ্যাঁ, কিন্তু আমরা ক্লিশেটা আস্তে আস্তে ব্যবহার কমিয়ে দিব, কারণ ক্লিশে এটা হচ্ছে মানে ওভার ইউজড এবং অনেকদিন ধরে ব্যবহার ঠিকই, কিন্তু এতে কোনো মিনিং নাই। যেমন এখনকার যদি কোনো কাপল, তারা যদি এক্সচেঞ্জ করে যে আমি তোমাকে আমার জীবনের থেকেও ভালোবাসি, তুমি না থাকলে আমি মরে যাব, এই কথাগুলো কতজন মানুষ মিন করে বলে আপনি বলেন? এরা বলার জন্য বলে, তাই না? আপনি ক্লিশেটা ব্যবহার করলে হয় কি, অ্যাটাচমেন্টটা কমে যায়, আপনার ওই কথার মধ্যে কোনো ইমোশন থাকে না। যদি সত্যি সত্যি ইফ ইউ উইশ টু রিফ্লেক্ট ইউর ইমোশন, আপনাকে আপনার দৈনন্দিন জীবনের ভাষায় অন্যরকম করে বলেন, যাতে চোখে পড়ে। ক্রিঞ্জি জিনিসপত্র তো এখন আপনারা জানেন, ক্রিঞ্জি হয়ে গেলে আমরা ক্রিঞ্জ যখনই আমাদের আসবে তখনই কিন্তু আমাদের ডাইভার্ট হয়ে যাবে ফোকাস, আমরা কিন্তু মেইন ফোকাসটা নিতে পারবো না। জি স্যার। আচ্ছা, ওকে, আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা একটু রাশ করি। কে বাদ আছেন দেখি তো। আচ্ছা 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 আচ্ছা, জেরিন হয়ে গেছে, মাশকুর হয়ে গেছে, সাথী সাথী আছেন? সাথী হাসান, সানজিদা ইসলাম আছেন? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। সাথী সানজিদা, আচ্ছা সাথী প্রথম পয়েন্ট একটু পড়েন তো, প্রথমে সাথী পড়েন, তারপর সানজিদা পড়েন। ওকে। Nature, there is still left open to me what confidently constitutes the most valuable object of all, whether in prose or verse, the entire worlds of nature. আচ্ছা সাথী, প্রথম পয়েন্টে কি বোঝাতে চাচ্ছেন দেখেন তো, বোঝা যায় কিনা ওয়ার্ডসওয়ার্থ কি বলতে চাচ্ছে, নেচারকে কি বলছেন? স্যার নেচার একটা হচ্ছে কন্টেন্ট এর কথা বলতেছে, যে এটা অনেক ভ্যালুয়েবল একটা অবজেক্ট হিসেবে কাজ করে টোটাল আমাদের এন্টায়ার, মানে পোয়েট্রির ক্ষেত্রে নেচারটা একটা ভ্যালুয়েবল এলিমেন্ট হিসেবে কাজ করে। বাট ওকে, এখানে স্যার আমি যে পোজ এন্ড ভার্সের কথাটা বুঝতেছি না স্যার। আচ্ছা সঞ্জিদা, আপনি কি বুঝতে পারছেন?
Sir, first নেচার, point. হ্যাঁ প্রথম পয়েন্টটা Sir. নেচারকে ওয়ার্ডসওয়ার্থ বলছেন দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্ট অফ অল। প্রকৃতি হচ্ছে সবচেয়ে মূল্যবান। আমাদের আশেপাশে যা কিছু আছে, প্রকৃতি মানে ন্যাচারাল ওয়েতে যে জিনিসগুলো গ্রো করে, গ্রোথ ন্যাচারালি, নেচার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নেচার। এবং প্রকৃতিকে বেস করেই আমাদের প্রোজ আর ভার্স, মানে আমাদের লিটারেচার অবশ্যই প্রকৃতির কাছাকাছি হওয়া উচিত। দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্ট টু অল, ওয়েদার ইন প্রোজ অ্যান্ড ভার্স। কবিতা বা গদ্য আমরা যাই রচনা করি কেন সাহিত্যে, সেই সাহিত্যের উপাদানগুলোর মধ্যে প্রকৃতি, নেচার হচ্ছে সবচেয়ে মূল্যবান। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নেচার, আমাদের চারপাশে প্রকৃতি, গাছপালা, নদী, সমুদ্র, পাখি, এই যে বিষয়গুলো যখন আমরা কবিতা বা গদ্যে অ্যাড করি, যোগ করি, তখন সেগুলো সবচেয়ে মূল্যবান। এটাই উনি বলতে চাচ্ছেন। ওকে, সাথী তারপর হাইলাইট করা পয়েন্টটা পড়েন তো, ওয়ার্ডসওয়ার্থ রিঅ্যাক্টস, এই হাইলাইট করা পয়েন্টটা পড়েন। Okay, sir. Wordsworth reacts against the urbanism of a neoclassical period and see the city as harmful. It dulls the mind, takes people away from their true natures. কি বোঝাতে চাচ্ছে একটু দেখেন তো, বোঝা যায় কিনা। স্যার আমাদের মানে মানে প্রাকৃতিক যে নেচার, যে এলিমেন্ট গুলা অ্যাকচুয়ালি সাহিত্যের মধ্যে বা পোয়েমের মধ্যে যেটা ব্যবহার করে, সে আমাদের যে ক্লাসিক্যাল যে পিরিয়ডটা আছে, মানে বর্তমানে যে পিরিয়ডটা, ওই আচ্ছা সিটির যেই নেচারের কথা বলছে, ওইটা আসলে আমাদের নেচার থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। ওইটা ট্রু নেচার অ্যাকচুয়ালি ফিল করে না আসলে, ওইটার কথা বলছি। আচ্ছা 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 আচ্ছা, সঞ্জিদা আপনি কি কিছু অ্যাড করবেন এই পয়েন্টের সাথে? এই যে হাইলাইট করা কমলা কালার যে লাইনগুলো, এটা একটু দেখেন তো বোঝা যায় কিনা, আরো কিছু। স্যার এখানে নগরবাদ বা শহর তাত্ত্বিক কথাগুলো বলা হয়েছে, কারণ নেচারটা তো সবসময় দেখা যায় যে প্রাকৃতিক হওয়ার কারণে গ্রাম্য পরিবেশের কথা বলা হয়, কিন্তু এখানে উনি বলছেন যে শহরবাদ বা আঞ্চলিক দিক থেকে বিশ্লেষণ করার জন্য বলছেন, এরকমটাই আচ্ছা, বুঝছি। ওয়ার্ডসওয়ার্থ বলছেন এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শহুরে জীবন, আরবানিজম, ইট সিজ দ্য সিটি অ্যাজ হার্মফুল। ওয়ার্ডসওয়ার্থ বলছেন শহর আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে, শহর আমাদের ক্ষতি করছে, সিটি ইজ হার্মিং। কিভাবে ক্ষতি করছে? ইট ডালস দ্য মাইন্ড, এটা আমাদের মনকে অবশ করে দিচ্ছে, আমাদের অনুভূতিগুলোকে ভোতা করে দিচ্ছে, অনুভূতিগুলোকে দুর্বল করে দিচ্ছে, and takes people away from their true natures। মানুষের যে সত্যিকারের যে প্রকৃতি, মানুষের যে বৈশিষ্ট্য, ন্যাচারাল বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য দেখা যায় যে যারা গ্রামে থাকে, যারা প্রকৃতির কাছাকাছি থাকে, তাদের আবেগ অনুভূতি গুলো হচ্ছে খাঁটি। আর আমরা যারা শহরে থাকি, শহরে থেকে অভ্যস্ত, আমাদের অনুভূতি গুলো অনেকটাই কৃত্রিম, অনেকটাই নকল, আমরা অভিনয় করি প্রচুর। যারা প্রকৃতির কাছাকাছি থাকে তারা কিন্তু অপেক্ষাকৃত কম অভিনয় করে, এই কথাই ওয়ার্ডসওয়ার্থ বলতে চাচ্ছেন। His poems use nature's setting to help readers reconnect with that of innocent, unhampered being। এই জন্য তিনি বারবার প্রকৃতির কাছে ফিরে যাচ্ছেন। উনি বলছেন প্রকৃতির কাছাকাছি যারা থাকে, গ্রাম্য মানুষ, গ্রাম্য লোকজন যারা গ্রামীণ জীবন যাপন করে, তারা হচ্ছে বলছেন বেশিরভাগই ইনোসেন্ট। ইনোসেন্ট বলতে এখানে নিষ্পাপ ওই মিন উনি করছেন না, এখানে ইনোসেন্ট বলতে বোঝাচ্ছেন তারা যা ফিল করে, যারা অনুভব করে তাই তারা প্রকাশ করে, এতে কোনো অভিনয় থাকে না। আনহ্যাম্পার্ড বিং, নগর জীবনের মালিন্য, কদর্যতা, কালিমা, এসব তাদের স্পর্শ করে না। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যারা প্রকৃতির কাছাকাছি থাকে, যারা গ্রাম্য মানুষজন, তাদের অনুভূতিগুলো খাঁটি, তারা অভিনয় করে না, তাদের মধ্যে কোনো ভান ভনিতা, এক্সট্রাভ্যাগেন্স নাই। সেজন্যই উনি বলছেন গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনকে যদি গ্রামীণ মানুষের খাঁটি নিখাদ ভাষায় যদি উপস্থাপন করা যায়, তখনই মানুষের সত্যিকারের ছবিটা, মানুষের জীবনের সত্যিকারের ছবিটা ফুটিয়ে তোলা সম্ভব।
স্যার, আমাদের, হ্যাঁ, তার মানে কি ওয়ার্ডসওয়ার্থ বলতে যাচ্ছেন যে শহরে যারা বসবাস করে অভ্যাস মানে নিজেকে ডেভেলপ করে নিয়েছে তারা কাইন্ড অফ ইমোশনলেস? ফলস ইমোশন অনেক বেশি। ট্রু ইমোশন গুলো ফলস ইমোশনের ভিড়ে প্রায় হারিয়ে যায়। আমরা আসলে এতটাই অস্থির, আমাদের সত্যিকারের ইমোশনটা আমরা হারিয়ে ফেলি। আচ্ছা, এটুকু আমরা, যেহেতু সময় কম, আমি একটু রিডিং পড়ে তারপরে দেখি আপনারা বাকিদেরকে অ্যাটাচ করার চেষ্টা করি। ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ইন লন্ডন 1802। ওয়ার্ডসওয়ার্থ তার দুটো কবিতা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা একটা কবিতা, লন্ডন 1802, এই দুটো কবিতায় ওয়ার্ডসওয়ার্থ আর্টিকুলেটস, ওয়ার্ডসওয়ার্থ ব্যাখ্যা করছেন, সুন্দর করে আমাদের কাছে বোঝাচ্ছেন। সোসাইটি অ্যান্ড ইটস রুলস, সমাজ এবং সমাজের নিয়ম কানুন, হার্ম পিপল, মানুষের ক্ষতি করে, and that poets must have people reclaim their two selves. সমাজটা এমন ভাবে আমাদেরকে আবদ্ধ করে রাখে, বন্দি করে রাখে, এর নিয়ম কানুন শৃঙ্খলায় আমাদেরকে আবদ্ধ করে রাখে, এতে আমাদের ক্ষতি হয়, আমাদের আবেগ অনুভূতি গুলো ভোতা হয়ে যায়, আমাদের মধ্যে কৃত্রিম আবেগের জন্ম হয়, খাঁটি আবেগগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। পোয়েটস, এখন কবির দায়িত্ব হচ্ছে, দ্য পোয়েটস মাস্ট হেল্প পিপল, কবির দায়িত্ব হচ্ছে মানুষকে সাহায্য করা, কবির দায়িত্ব হচ্ছে মানুষকে হেল্প করা, টু রিক্লেম দেয়ার ট্রু সেলভস, তাদের যে প্রকৃত সত্তা, তাদের সত্যিকারের যে অস্তিত্ব, সেটাকে খুঁজে বের করতে সাহায্য করবে কবি। কবি ঘুম ভাঙাবে, কবি মানুষের ভেতরের যে প্রকৃত খাঁটি অনুভূতিগুলো সেগুলোকে জাগ্রত করবে। The disconnection between us and true nature, এই আমাদের মধ্যে আর প্রকৃতির মধ্যে যে ডিসকানেকশন, বিভেদ, found by being close to nature is a primary cause of many ills and evils in society. এই যে সমাজে এত অন্যায়, এত অত্যাচার, এত কষ্ট, many ills, evils, এত অন্যায়, অবিচার সমাজে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা প্রকৃতি থেকে দূরে সরে আসছি। আওয়ার ডিসকানেকশন, প্রকৃতির সাথে আমাদের যে যোগসূত্র সেটাকে আমরা ছিন্ন করে ফেলেছি। উই আর সেপারেটেড ফ্রম নেচার, উই আর সেপারেটেড ফ্রম নেচার অ্যান্ড উই আর সেপারেটেড ফ্রম আওয়ার ট্রু নেচার। আমরা প্রকৃতি থেকেও বিচ্ছিন্ন, আমরা আমাদের যে সত্যিকারের সত্তা, প্রকৃত সত্তা, সেটা থেকেও বিচ্ছিন্ন। আমরা অভিনয় করে যাচ্ছি আমাদের ভেতরে শুধু নকল অনুভূতিগুলো, কৃত্রিম অনুভূতিগুলো। এখন কবির কাজ হচ্ছে মানুষের সত্যিকারের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলা। সমাজ এখন যেভাবে চলছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি, ফুল অফ ইলস এন্ড ইভিলস, মেনি ইলস এন্ড ইভিলস, কারণ প্রকৃতি থেকে সেপারেটেড। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, উই নিড টু রিটার্ন টু সোসাইটি, নেচার, আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে, আমাদের প্রকৃতির কাছাকাছি যেতে হবে। তাহলে আমাদের যে ফেক, ফলস ইমোশন গুলো, আমাদের মধ্যে যত অস্টেন্টেশন, প্রিটেনশন, ভনিতা, ভান, সিউডো সফিস্টিকেশন, সবকিছু দূর হয়ে যাবে এবং আমরা সত্যি সত্যি সুখী হতে পারবো। Though people may be stuck in the city, মানুষ তো শহরে বন্দী, আমরা সবাই শহরে বন্দী, they can read Wordsworth's poem. এই শহরে বন্দী থেকে, বন্দী জীবনেই আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে থাকি and vicariously experience, আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি what he did when living through that moment, ওয়ার্ডসওয়ার্থের কথাগুলো যদি আমরা নিজেদের ভেতরে নেয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আসলেই তো আমরা অভিনয় করে যাই, আসলে আমাদের ভেতরে শুধু নকল অনুভূতিগুলো, আমাদের খাঁটি আবেগ আমরা হারিয়ে ফেলেছি, খাঁটি অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। আমাদের যে সত্যিকারের মানুষ, আমাদের ভেতরে যে প্রকৃত মানুষটা, সে ঘুমিয়ে আছে, তাকে ডেকে তুলতে হবে। This can bring relief from the oppressions of urban life. এই যে শহুরে জীবনের অত্যাচার, আমরা তো মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, আমরা প্রত্যেকেই টায়ার্ড হয়ে যাই। The city, the urban life is too restless, অনেক বেশি অস্থির। এই যে অত্যাচার, শহুরে জীবনের যে অত্যাচার, এ থেকে আমাদের মুক্তি প্রয়োজন। And the industrial revolution, এই যে শিল্প কারখানা, এই যে শিল্প আন্দোলন, এটা থেকে কিছুটা হলেও সরে আসতে হবে। একেবারে তো বাদ দিলে হবে না, তাহলে তো সভ্যতার চাকা থেমে যাবে। আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে, প্রকৃতি এবং শিল্প সভ্যতা, এই একটা ব্যালেন্স থাকতে হবে।
as well as have a moral effect in tempering the depravity that city encourages. পুরোপুরি শহুরে হয়ে গেলে তো আমরা আমাদের প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কখনোই সুখে থাকতে পারবো না যদি আমরা সারাক্ষণ অন্যকে ইমপ্রেস করার জন্য অভিনয় করে যাই। আমরা সবসময়, আমরা প্রত্যেকেই, বেশিরভাগই আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য বা ফায়দা হাসিল করার জন্য আমরা অভিনয় করে যাচ্ছি। ফায়দা হাসিল করে অভিনয় করার জন্য আমাদের মধ্যে প্রচুর ভান, প্রিটেনশন, অস্টেন্টেশন, আমাদের খাঁটি অনুভূতিগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। আমাদের যে সত্যিকারের মানুষ সে ভিতরে ঘুমিয়ে আছে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন খাঁটি অনুভূতিগুলো মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হলে দৈনন্দিন জীবনের ভাষায়, দৈনন্দিন জীবনের গল্পগুলো, এর মাধ্যমেই অনুভূতিগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। কবি পারে সত্যিকারের অনুভূতি মানুষের কাছে পৌঁছে দিতে। পাঠক যখন সত্যিকারের অনুভূতি কবিতায় খুঁজে পাবে, তখন তার ঘুমিয়ে থাকা সত্তা জেগে উঠবে। সে তখন প্রকৃতির কাছে যাবে, সে তখন শান্ত হবে, সে তখন ভালো থাকবে। গত ক্লাসে আমরা বলেছিলাম মানুষ কেন কবিতা পড়বে, পারপাস অফ পোয়েট্রি। গত ক্লাস খুবই ইম্পর্টেন্ট, লেকচার 8টা অবশ্যই দেখবেন, এটা আপনাদের মিডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম ফাংশন অফ পোয়েট্রি, কবিতার কাজ কি? কবিতার কাজ হচ্ছে মানুষকে ভালো মানুষে পরিণত করা। মানুষকে ভালো মানুষে পরিণত করা মানে কি? সবচেয়ে আগে মানুষ মানুষকে যত্ন নিবে, মানুষ মানুষকে কেয়ার করবে, মানুষ আরো মানুষের ভিতরে মহত্বকে জাগিয়ে তুলবে। মানুষ নিজে ভালো থাকবে, নিজে শান্তিতে থাকবে, মানুষ তার কাছের মানুষদেরকে শান্তিতে রাখবে। এই হচ্ছে আলটিমেট ফোকাস, আলটিমেট গোল অফ পোয়েট্রি। এটাই হওয়া উচিত কবিতার মূল উদ্দেশ্য। অনেকেরই ক্লাস শুরু হয়ে যাবে, তারপরেও আমি 5 মিনিট আছি। যদি আপনারা কোনো কিছু বলতে চান, আপনাদের কোনো কথা যদি থাকে শেয়ার করতে পারেন, কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আমি আরো 5 মিনিটস এখানে আছি। এনি স্যার আমার কিছু স্যার আমরা ফ্যামিলি হ্যালো হ্যাঁ বলেন, আবার বলেন। স্যার আমরা কি শুধু এটা প্রিফেসটাই পড়বো? হ্যাঁ, লেকচার প্রিফেস বলতে লেকচার 8টা, গত লেকচার 8টা একটু মন দিয়ে দেখেন, আর লেকচার 9, এই হচ্ছে আমাদের প্রিফেসের আলোচনা। মানে আমরা কি যে লিরিক্যাল ব্যালেন্স যে মানে পোয়েট্রিটাও পড়বো নাকি শুধু না আমাদের না না, প্রিফেসটাই পড়ানো হবে? শুধু প্রিফেস, দ্য প্রিফেস। আমাদের কোর্সটা তো লিটারারি থিওরি, ক্রিটিক্যাল থিওরি, সেই জন্য শুধুমাত্র আমরা। হ্যাঁ সাকিব আচ্ছা বলেন। স্যার আপনার কত যে লেকচার, একটু ওয়েট করেন আবিদা। সাকিব বলেন। স্যার আমি লেকচার 8টা একটু পার্সোনাল প্রবলেমের কারণে মিস করেছিলাম। আমি কি এখন রেকর্ডিং শুনে আপনাকে যে কোনো সময় নক দিতে পারবো? যে কোনো সময় নক দিলে হয়তো মানে কনফিডেন্ট থাকলে হয়তো আপনি দেরি হবে, কিন্তু আপনি কোশ্চেন গুলো সুন্দর করে রেখে দেন। আমরা তো আগামী ক্লাসে আবার আমরা বৃহস্পতিবার আমি আপনাদেরকে একটা সময় দিব। বৃহস্পতিবারে হয়তো সময়টা একটু চেঞ্জ হবে, কিন্তু আমি আপনাদেরকে কোশ্চেন সলভ করার জন্য একটু সময় দিব। ওকে স্যার, কোশ্চেন সলভ করার জন্য আমি অ্যাভেলেবল থাকবো। আপনারা একটু কোশ্চেন গুলো কালেক্ট করে রেখে দিবেন, গুগল ক্লাসরুমে বা মেসেঞ্জারে রেখে দিবেন। হ্যাঁ আবিদা বলেন। আবিদা জানেন কি বলতে চাইলেন? স্যার আপনি, আমি লেকচার 8 এর যে রেকর্ডটা শুনেছি ওটা বলার মানে আপনি যখন স্যার ডেসক্রাইব করছিলেন ওখানে মানে এসটি কোলারিজ হচ্ছে 4টা মানে পোয়েট্রি লিখেছে এখানে, আর বাকিগুলো ওয়ার্ডসওয়ার্থ, এবং এরকম একটা আপনি কথা বলেছেন যে ওখানে মানে এই প্রিফেসটা কোলারিজের মানে উনারই দেওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু মেজরিটি পোয়েট্রি ওয়ার্ডসওয়ার্থের, সো মানে এটা একমাত্র কারণ না, এটা হচ্ছে কোলরিজ আলসেমি করছিলেন। কোলরিজ প্রথমে বলছিলেন যে এটা জরুরি, লেখা জরুরি, লেখা দরকার, কিন্তু উনি আসলে হ্যাঁ জি স্যার, উনি আসলে বলছিলেন যে এটা থাকা দরকার। মানুষের তো জানা দরকার যে কেন আমরা একেবারে বৈপ্লবিক পরিবর্তন আনছি কবিতায়, একেবারে অন্যরকম কবিতা কেন লিখছি। আমাদের তো একটা লজিক আর্গুমেন্ট তো দিতে হবে, কি করা যায় তাহলে তো একটা দেওয়া দরকার। এটা বলতে 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 উনি 2 বছর পার করে দিয়েছেন। এখন ওয়ার্ডসওয়ার্থ উনি কথা কম বলেন কিন্তু উনি কাজ বেশি করেন।
ওয়ার্ডসওয়ার্থই আচ্ছা উদ্যোগ নিয়ে বলেন আচ্ছা ঠিক আছে আমি লিখিয়ে দিই, তখন কোলরিজ বলেন আচ্ছা ঠিক আছে তোমারই যেহেতু লেখা বেশি তাহলে তুমিই দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই জায়গায় গিয়ে আপনারা দেখবেন যে কোলরিজের সাথে ওর একটু মতবিরোধ হয়, যেটা আমরা আমাদের নেক্সট টেক্সট বায়োগ্রাফি আর লিটারেরিয়াতে পাবো। আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিফেস। এখন হচ্ছে আপনারা এই দুটো লেকচার, আমাদের এই দুটো লেকচার মোটামুটি মন দিয়ে যদি স্টাডি করেন তাহলে আপনাদের আশা করি মোটামুটি একটা ধারণা হবে। এখানে এই দ্য প্রিফেস, এই রচনার এই যে প্রিফেস, এই রচনার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ তার ফিলোসফি, কবিতা সম্পর্কে তার ফিলোসফি, কবিতার সংজ্ঞা কি, কবিতার বৈশিষ্ট্য কি, কবিতার লেখার প্রক্রিয়াগুলো কি কি প্রসেস আছে, ওই 4টা প্রসেস এটা মাথায় রাখবেন। অবজারভেশন, কন্টেম্পলেশন, ফিল্টারিং, কম্পোজিশন, এই 4টা প্রসেস খেয়াল রাখবেন। এরপরে কবির কি যোগ্যতা থাকা উচিত, ম্যান স্পিকিং টু ম্যান, ডেমোক্রেসি, তারপরে ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, মানে বিষয়বস্তু কেমন, তার মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যতটাই মানে কমন পিপলের ল্যাঙ্গুয়েজ বলে থাকেন না কেন, বাট উনি হচ্ছে যে মানে স্টাইল বা অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি লাক্সারি দেখে, ওনার ইয়াতে অনেক বেশি লাক্সারি শো করছেন। কারণ উনি মানে বারবার এই জিনিসগুলো, এই যে আমরা যে প্রিফেসে দেখলাম যে ভালগার যে ল্যাঙ্গুয়েজ আছে এগুলো ইউজ করা যাবে না, তারপর ভাবতে হবে, মানুষকে যে ভাবাবে এরকম জিনিসগুলো আনতে হবে। তো এইগুলা তো অনেক বেশি সফিস্টিকেটেড চিন্তা ভাবনা, এগুলো তো অন্যদের ক্ষেত্রে মানে ওরকম ভাবে ছিল না। হ্যাঁ এটা হচ্ছে মানে ফিলোসফিক্যালি সফিস্টিকেটেড। ফিলোসফিক্যাল সফিস্টিকেশনে ওনার কোনো আপত্তি নাই, ওনার আপত্তি হচ্ছে ওই ম্যাটেরিয়ালিস্টিক সফিস্টিকেশনে, এই যে বাস্তবিক জাগতিক ইহলৌকিক যে বিষয়গুলো, এটা থেকে উনি বিরোধিতা। ঠিক আছে, ওকে। মাঝার কিছু বলবেন? মাঝার চুপ ছিলেন ক্লাসে, মাঝার কিছু বলবেন? নো স্যার। এটা একটু দেখেন, এটা একটু বলতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা না করলে তো সমস্যা। একটু দেখেন, কোনোটা বুঝতে যদি অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, কোয়েশ্চেন হলে নেক্সটে বৃহস্পতিবার দিন একটা টাইম দিব, হয়তো সময়টা একটু চেঞ্জ হবে, বৃহস্পতিবার আপনাদের ওই সব রকমের কোয়েশ্চেনের জন্য টাইম দিব। ওকে, অলরাইট, থ্যাংক ইউ মাঝার। সাকিব, মবিনা, ভালো থাকেন আপনারা। জি স্যার, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। মন দিয়ে দেখেন, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।